ওই শুনছেন? আপনাদের কি বলতেছি, আপনাদের এই প্রিয় চ্যানেল থেকে আমি সাব্বির। আপনাদের এই প্রিয় চ্যানেলের এক একটা রহস্যময় মাফিয়া গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, এই গল্পের অনেকগুলো সিজন আগে আপলোড করা হয়েছে। যারা যারা আগের সিজনগুলো শুনেন নাই তারা পুরো গল্পটা শুনে যাবেন, আর যারা যারা আগের সিজনগুলো শুনছেন তারা নিচের টাইম মেনশন করে দেওয়া থাকবে, একটু কাট করে শুনে নেবেন। বেশ বড় রকমের জ্যাম পড়েছে ঢাকা সিটির মেন রাস্তায়। অপর বাসগুলোতে যাওয়ার পথে এই জ্যামে ফেসে গিয়েছে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সে। অব্র, নেহার আর সিয়াম একসাথে বের হয়েছে সিয়ামের বাবার ট্যাক্সি নিয়ে। অব্র অবশ্য সিয়াম থেকে ট্যাক্সি নিয়ে চালিয়ে বাসটিতে যাচ্ছিল। সিয়াম অব্রের এমন কাজে অবাক হয়, যার বাবা এত বড় লোক, টপ বিজনেসম্যান শহরের, অথচ তার ছেলে নিজের দামি গাড়ি বাদ দিয়ে ট্যাক্সি নিয়েছে, আবার নিজে ড্রাইভ করে বাসটিতে আসছে। জ্যামে বসে আছে ওরা। হঠাৎ একটা অ্যাম্বুলেন্স বেশ গতিতে ভিড় কেটে সামনের দিকে এগোনোর চেষ্টা করে, কিন্তু খুব বেশি দূর যে যেতে পেরেছে এমন না। অ্যাম্বুলেন্সটা এসে থামলো অবরোধের ট্যাক্সির সামনে এসে। অবরোধের বিপরীতে একটি দামি কালো গাড়ি রাখা। অ্যাম্বুলেন্সটা এসে বারবার সিগন্যাল দেওয়ার পরও গাড়িটা এগিয়ে যেতে পারছে না, কারণ সামনে জ্যাম। জ্যামের কারণ অপররা জানে না। সবাই এখানে আটকে পড়েছে, কিন্তু হঠাৎ করে কেন এত বড় জ্যাম বুঝতে পারে না কেউই। অ্যাম্বুলেন্স থেকে একজন বৃদ্ধ লোক নামলো। লোকটা নেমে সবাইকে একটু সাইড হতে বলে। বাবা, তোমরা একটু সাইড দাও, খুব জরুরি অ্যাম্বুলেন্সটা নিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে অন্য গাড়িগুলো তারা সাইড হবে বুঝতে পারছে না। লোকটার নাম রতন আলী। রতন অবরোধের ট্যাক্সির কাছে এসে বলে, বাবা, আমার বৌমাটা খুবই অসুস্থ, ওর বাচ্চা হইব। ভোর রাত থেকে ব্যথা উঠছে, অনেক দূর থেকে আইছি আমরা। একটু গাইড দেবা? অ্যাম্বুলেন্সটা নিয়ে বাইর হইয়া যাইতাম। ডাক্তার কইছে দ্রুত নিয়ে যাইতে হাসপাতালে। একটু সাইড দেবা বাজান? অব্র আশেপাশে তাকালো। সে কালো গাড়ির পাশে আরেকটু জায়গা ফাঁকা, তবু সরছে না। অব্র নামলো গাড়ি থেকে, কালো গাড়ির কাছে যায়, কাছের উপর কয়েকটা টোকা দিল। কাছ নামিয়ে একটি অল্প বয়সী সুন্দরী মেয়ে, চোখে কালো চশমা পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, মরান থ্রি পিসে আছে। অব্র দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলে, ওই সরেন তো, মাপ করেন ভাই, জ্যামে বিরক্ত। তার উপর আসছে কোথা থেকে ফকিরনি। উফ, এই ফকিরদের জ্বালায় একটু জ্যামেও পড়ার মতো না, যত সব। বিদায় হন। অব্র কপাল কুঁচকে তাকালো। এই মেয়ে তো দেখি বেশি কথা বলে। অব্র কড়া গলায় বলল, এই যে কালো চশমা পরা মহিলা, আমাকে দেখিয়ে আপনার ফকির মনে হচ্ছে? ওই যে ট্যাক্সি দেখছেন, ওটা আমার। অব্র পুরো কথা শেষ করতে পারে না, তার আগে মেয়েটা চিৎকার করে বলে, আরে, ডিজিটাল ফকির যে ট্যাক্সি চালাবে, আবার জ্যাম পড়লে ভিক্ষাও করবে। ওয়াও, অনেক সুইট তো। অব্র এবার রেগে যায়। রাগে ওর সারা গা জ্বলছে। জোরে একটি ঝাড়ি দেয়। অব্র বলে, থামেন, বড় লোকের পা পাকা পড়ি। আপনার পেছনে যে অ্যাম্বুলেন্স আছে সেটাতে এমার্জেন্সি রোগী আছে, সামনে একটু সরান গাড়ি। অব্র সেখান থেকে চলে যায়। জায়গা এখন আরো কমে আসছে। এক চুল পরিমাণ ফাঁকা জায়গা নেই, কেবল একজন মানুষ হাঁটার মতন জায়গা আছে, কিন্তু সেটাও গাড়ি ঢোকাতে ঢোকাতে জায়গা পরিমাণ ছোট হয়ে আসতে শুরু করলো। অব্র বলে, চাচা দেখুন, কোথাও জায়গা নেই, কি করব বলেন? আপনি দাঁড়ান, আমি দেখছি। এই বয়সে দৌড়াতে হবে না আপনার। অব্র কথাগুলো শেষ করে সামনে আসতে যাবে, তখনই কতগুলো ছেলে রতনের পিছনে এসে দাঁড়ায়। মুরব্বী রতনকে উদ্দেশ্য করে সাকিব নামে একটা ছেলে বলে, ওই চাচা, গাড়ির ভিতরে ঢোকেন, আজকে আর গাড়ি যাইব না। সামনে রাস্তা আটকায়া দিছি, কেউ আগাইতে পারবো না, যান বাড়িতে গিয়া বসে থাকেন। রতন বেশ কাঁচুমাচু হয়ে বলে, বাবারে, অ্যাম্বুলেন্সটা বাইর হইতে দাও। ভিতরে আমার বৌমা আছে, বাচ্চা হইব, প্রসব ব্যথায় কাতরাচ্ছে। একটু যাইতে দাও। ওইছি না, আজকে রাস্তায় কোনো গাড়ি চলবো না। রাস্তায় আজ অবরোধ করছি, যতক্ষণ না পুলিশ আমাদের নেতারে না ছাড়বে আমরা কোনো গাড়ি যাইতে দিব না। আটকায় রাখছি, যান গাড়িতে গিয়া বসেন। বেশি কথা কইলে হাতে লাঠি দেখছেন না, ধরা পিটামো। বাবা শোনো একটু।
রতন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু একটি লাঠির বাড়ি ওনার হাতের কবজির উপর এসে পড়ে। লোকটা ব্যথায় কোকিয়ে ওঠে। রতন অ্যাম্বুলেন্সে গিয়ে ভেতরে গিয়ে বসে। অব্র আসলো সেদিকে, বিষয়টাকে দেখার জন্য সামনে এগিয়ে যায়। সেদিকে গিয়ে দেখে চার রাস্তার মাঝখানে কতগুলো ছেলে বসে তাস খেলছে। টায়ার পরিয়ে রাস্তা বেরিয়ে দিয়ে বসে চা বিড়ি খাচ্ছে। অব্রকে একজন আসতে দেখে এগিয়ে আসলো। অব্র সামনে দাঁড়িয়ে বেশ ভাবসাপ নিয়ে বলল, কি রে মা, কই যাবি? দেখছিস না রাস্তায় অবরোধ চলছে, সামনে যেতে পারবি না। যা সোজা ফিরে নিজের গাড়িতে বসে পড়। ভাই, পেছনে অ্যাম্বুলেন্স আর পরীক্ষার্থীরা আছে, সবাই ব্যস্ত। আপনারা কেন শুধু শুধু এইসব করছেন? কেন যেতে দিচ্ছেন না? সাইড যান আপনারা, আমাদের যেতে দেন। ওই শালা, তোরে না কইছি গাড়ি যাইব না, আর কথা বুঝিস না? যা ভাগ এখান থাইকা, না হইলে তোরে পিটাইয়া এখানে রাইখা দিমু। যা সর কইতাছি। আপনারা কেন এখানে আসছেন? বলছি না সরে যেতে। সরেন সরেন, বাদ তোলেন। তবে রে শালা, তোরে আজকে খাইছি। কথাটা বলে ফরিদ অব্রের শার্ট ধরে রাস্তার মাঝে নিয়ে আসলো। ততক্ষণে গাড়ি থেকে নেমে প্রায় অর্ধ লোক চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে যায়। অব্রর কাছে সাকিব এসে বলে, কিরে, তোর এত চুলকানি কোথা থেকে আসছে? এভাবে চলে আসলি রে, কি চাষ কর? ভাই, এইভাবে রাস্তার মাঝে কোনো সরকারি কারণ ছাড়া, সরকারি অনুমতি ছাড়া অবরোধ করে জ্যাম বানিয়েছেন, সেটা নিয়েই তো ঝামেলা। আপনাদের জন্য অনেক মানুষ কষ্ট পাচ্ছে। পেছনে কতগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কত মানুষের অফিস আছে, ইন্টারভিউ আছে, পরীক্ষা আছে। আপনারা কেন শুধু শুধু গাড়িগুলো আটকায় রাখছেন? আমাদের যেতে দেন, জরুরি কাজ আছে। ওরে শালা, দ্বন্দ্বরোধী হইছ? সাকিব কথাটা বলে অব্রের গালে একটি চড় দেয়। অব্র চুপচাপ দাঁড়িয়ে আছে। সাকিব অব্রকে একদম মেন চৌরাস্তার মাঝে এনে দাঁড় করায়। তারপর বলে, ওই বেটা, আমরা এখানে তোকে সবাই একসাথে মিলে মারবো, বুঝেছিস? আমাদের লিডারকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওনাকে ছাড়লে আমরা এই অপরাধ ভাঙবো না। ডাক তোর পুলিশকে, দেখি কোন পুলিশের এত সাহস আছে আমাদের সামনে এসে গলা উঁচু করে কথা বলে। কোনো জনগণ এগিয়ে এলো না। ওদের কাছে ভারী অস্ত্র, কখন কি করে দেয় এসে সেই ভয়ে রাস্তার জনগণ এগিয়ে আসে না। সবাই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবে ওদের দিকে সাংবাদিকরা সবসময় নজর রাখছে। টিভিতে এই অবরোধের লাইভ দেখানো হচ্ছে। অব্রকে এবার সবাই মিলে যখন মারতে যাবে, তখনই অব্র একজনের হাত থেকে একটি হকি স্টিক কেড়ে নেয়। তারপর সেটা দিয়ে সেখানে থাকা ছেলেগুলোকে অনেক মারে। সিনেমার নায়কদের মতো করে ফাইট করে অব্র। সেটা লাইভে দেখানো হয় সব টিভি চ্যানেলে। অব্র সবগুলো ছেলেদের এমন পিটানো যে সবাই রাস্তায় পড়ে থাকে। বেশ কিছু সময় ধরে ছেলেপুলেদের পিটিয়ে তক্তা বানায়। নেহাল সিয়ামও এসে অব্রের সাথে যোগ দেয়। সবগুলো তিনজন মিলে পিটিয়ে রাস্তার এক পাশে ফেলে রাখে। এরপর অব্র ট্রাফিক পুলিশের হ্যান্ড মাইকটি হাতে নেয়। প্রথমে উত্তর পাশে যে পাশ দিয়ে অ্যাম্বুলেন্স আসছিল সেই পাশ ছেড়ে দেয় যাওয়ার জন্য। এক এক করে গাড়িগুলো চলে যায়। ট্রাফিক পুলিশ সাকিবরা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। অব্র তাকে ছাড়িয়ে দেয়। তারপর মাইক হাতে বলে, আপনারা হলেন দেশের জনগণ। সবাই ব্যস্ততা নিয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু কিছু মানুষ এমন ঝামেলা করে। আমরা যদি এক হয়ে খারাপদের রুখে দিই, তাহলে পুলিশদের দরকার নেই। আমরা সবাই একসাথে ঝামেলার মোকাবেলা করব। আসুন এক হই। এরপর ট্রাফিক পুলিশ এসে নিজের দায়িত্ব পালন করে। সেই কালো গাড়িও চলে যায় সেখান থেকে। অব্ররা ট্যাক্সির কাছে যায়। অ্যাম্বুলেন্সে সেই বৃদ্ধ ব্যক্তিটি অব্রকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বলল, বাবা, তুমি না থাকলে আজকে যে কি হতো? তুমি সাক্ষাৎ আল্লাহর দূত, তোমাকে আল্লাহ ভালো করবে। আসি বাবা। চিন্তা নেই চাচা, জলদি বৌমাকে নিয়ে হাসপাতালে যান। সিয়াম তার বাবার ট্যাক্সি চালাতে যাবে, তখনই অব্র বলে, যা পেছনে, আমার এমন কাজ করতে ভালো লাগে। ট্যাক্সি চলছে। নেহাল অব্রকে বলে, মামা জলদি চলা, অনেক দেরি হয়ে গেছে, আর 10 মিনিটের ভেতরে পৌঁছাতে হবে, না হলে ক্লাসে ঢুকতে দিবে না। আজ আর যাবো না ভার্সিটিতে। ও হ্যাঁ শোন, ভার্সিটির কেউ তো জানে না আমার বাবার পরিচয়। কাউকে কিছু বলবি না। বলবি যে মধ্যবিত্ত পরিবারের ছেলে, বা বলবি ট্যাক্সি চালকের ছেলে। শ্যামের বাবাকে দেখিয়ে দিব, বলবো ওটাই আমার বাবা। তুই পারিসও বটে। আচ্ছা চল ভার্সিটিতে, দেখি কাহিনী কি।
অব্র আর কোনো কথা বলল না। সে তার মতো ট্যাক্সি চালিয়ে বাসিদের ভিতরে আসলো। গাড়ি থেকে নেমে বাসিদের এক বসার জায়গায় এসে বসলো। সেখানে ওদের সব বন্ধুরা আছে। অব্র যখন ট্যাক্সির ড্রাইভারের সিট থেকে নামছিল তখনই চোখে পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই কালো গাড়ি। অব্র তেমন পাত্তা দেয় না, বন্ধুদের কাছে এসে বলে, কি ব্যাপার, তোরা আজকে ক্লাসে গেলি না? না রে, আজকে ক্লাস করতে ইচ্ছে করেনি। তোরা নেই তাই ভালো লাগে। বাপ রে, কত প্রেম রে। বহুত প্রেম। অব্রের ফোন আসে একটা। অব্র ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর ফোনটা কেটে দিয়ে বলে, ওই তোরা থাক, আজকে ক্লাস করব না, আমার যেতে হবে। কোথায় যাবি? অব্র চুপ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর বলে, না, বাবার অফিস, না মানে বাবার মেডিসিন নিতে হবে, তাই ফার্মেসিতে যাব। অব্র আর দাঁড়ায় না, দ্রুত বাসিরি থেকে বের হয়ে চলে আসে। কালো দামি গাড়ি থেকে একটি মেয়ে নামলো। গায়ে কালো ওয়েস্টার্ন থ্রি পিস পরা। আধুনিকতা বিদেশি ভাব দেওয়া হয়েছে থ্রি পিসটাতে। বেশ সুন্দর মানিয়েছে মেয়েটাকে। মেয়েটার নাম অনুহি। অনুহি গাড়ি থেকে নামতেই পুরো বাসটির সব ছেলে হা হয়ে সেদিকে তাকিয়ে আছে। অনুহি সবার চাহনি টের পেয়ে মুচকি হাসে। বাসটিতে আজকে নতুন এসেছে সে। অনুহির বাবা হলো এই বাসটির চেয়ারম্যান, আবার প্রিন্সিপালের ভাগ্নি। তাই অনুহি এখানে আসাটা বিরাট বিষয় না। অনুহি কারোর দিকে না তাকিয়ে এগিয়ে যেতে থাকে। নেহালদের সামনে এসে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, তোমরা এখানে কেন? ক্লাস ফাঁকি দিচ্ছ? কে আপনি? আচ্ছা, ঝাড়ি মারা হচ্ছে, ওয়েট। অনুহি চলে যায় সেখান থেকে। সোজা গিয়ে প্রিন্সিপালের রুমে প্রবেশ করে। ঘন্টা বেজে গেছে, ওঠে। নেহাল বলে, ওই সেকেন্ড ক্লাস তোর সলমান স্যার, চল জলদি। তখনই জান্নাত বলে, উনি তো নেই, তাহলে ক্লাস করবে কিভাবে? তবু ওরা সবাই একসাথে ক্লাসে এসে বসে। 5 মিনিট পর প্রিন্সিপাল স্যার নেহালদের রুমে প্রবেশ করে। স্যার এসে বলে, স্টুডেন্টস, তোমাদের কেমিস্ট্রির টিচার রিটায়ার্ড হয়েছেন কয়েক সপ্তাহ হলো। তোমাদের জন্য নতুন টিচার এসেছে। কই অনুহি, ভিতরে এসো। অনুহি ভিতরে আসলো। ম্যামকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। অনুহি তাহলে বাসটির ম্যাম। প্রিন্সিপাল স্যার অনুহির পরিচয় করিয়ে দেয়। স্যার চলে যেতে অনুহি সবার উদ্দেশ্যে বলে, আজকে থেকে তোমাদের টিচার আমি। সুন্দরী ভেবে আমাকে কমল মনে করিও না। আমার কাছে বেয়াদবির কোনো ক্ষমা নেই। ঠিক আছে ম্যাম, তবে আপনি একটু বেশি সুন্দর। ইচ্ছে করছে প্রপোজ করি। তন্ময় হলো ক্লাসের দুষ্ট ছেলে। তন্ময়ের কথা শুনে সবাই হাসতে থাকে, কিন্তু অনুহি সবাইকে অবাক করে দিয়ে তন্ময়ের কাছে এসে কান টেনে ঠাস ঠাস করে 2টো চড় বসিয়ে দেয়। এত বড় একটি ছেলে অথচ ম্যামের হাতে চড় খেয়েছে। সবাই বুঝে যায় ম্যাম তেমন সুবিধার না, যেমন সুন্দর তেমন ডেঞ্জারাস। সবাই চুপচাপ বসে থাকে। তন্ময় ইচ্ছে মতো বকাচকা দিয়ে কান ধরে দাঁড় করিয়ে দেয়। ম্যাম এতক্ষণ তার পরিচয়ের সাথে তার বাবার পরিচয়টাও দিয়ে দিয়েছে। এর জন্য আর কেউ কোনো টু শব্দ করার সাহস পেল না। অনুই ক্লাস নিতে থাকে। 1 মাস কেটে যায়। 1 মাস অব্রের কোনো খোঁজ নেই। ফোন দিলে অব দেখায়। নেহাল অবশ্য একবার অব্রের বাড়ি গিয়েছিল, কিন্তু সেখানে অব্রের কোনো খোঁজ পায়নি। অব্রের মা জানায় অব্র গ্রামে গিয়েছে, এই জন্য নেহাল আর আসেনি। মাসখানেক পর অব্র বাড়িতে আসে। পরের দিন বাসটিতে যাওয়ার জন্য বের হয় সে। বাসটিতে রাস্তায় আসতে চোখে পড়ে অনুহির দিকে। রাস্তার পাশে দোকান থেকে দাঁড়িয়ে আইসক্রিম কিনছে। অব্র সেদিকে যায়। দোকানের ভিতর ঢুকে তখনই অনুহি ঘোরে, আর সে সময় অনুহির হাতে থাকা আইসক্রিম অব্রের শার্টে গিয়ে লাগে। অব্র অনুহিকে দেখে বলে, কানা নাকি? যদিও দিনে দুপুরে যারা কালা চশমা চোখে দিয়ে ঘুরে তারা মনে হয় কানাই হয়। ইস, দাঁত ব্রাশ না করে খাওয়া আইসক্রিমটা আমার নতুন শার্টে লাগলো। ধ্যাত, আজকে যে উঠে এরকম কারো মুখ দেখবো, ধুর। ওই নাম কি তোর? বাসা কোথায়? চিনিস আমাকে? অনুহি কথা শুনে অব্রত হাঁ করে আছে। কি সাংঘাতিক মেয়ে, ডিরেক্ট তুকারি করছে। কি সাহস সে মেয়েটার। অব্র চমকে গিয়েছে, তবে অব্রের মনে শয়তানি কাজ করছে। মেয়েটার ফর্সা মুখটা একদম লাল হয়ে আছে। অব্র বলে, আর রাখবেন না, আমি তো আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। ইস, কি সুন্দর কিউট পরি। ওই তোর সাহস তো বড্ড বেশি। রাস্তায় দাঁড়িয়ে টিচ করছিস? কি সুন্দর ঠোঁট নাড়িয়ে কথা বলা, কি সুন্দর চাহনি,
জাস্ট প্রেমে পড়ার মতো। আমি কিন্তু ক্রাশ খেয়ে ফেললাম। শাট আপ, তোকে তো আমি। অনহিয়া আর দাঁড়ালো না, রাগ করে চলে যেতে থাকে। অব্র পিছন থেকে জোরে বলে, সুন্দরী পাকা পরি, আপনার নাম বাতাও। অনহি তাকালো না পিছনে। অব্র হাসতে থাকে। তখনই ওর বন্ধুগুলো একসাথে এসে ঘিরে ধরে অব্রকে। অব্রকে কিছু বলতে যাবে, তখনই সেখানে তিন্নি এসে হাজির। তিন্নিকে দেখে অব্র চমকে যায়, আমতা আমতা করতে থাকে। তিন্নি বলে, অভ্র তুমি এখানে? আমি তোমাকে কতদিন ধরে খুঁজেছি, তুমি একটা পচা। মেয়েটার কথা শুনে অব্র মুচকি হাসলো। মেয়েটার আদুরি বয়স, কথা বলার ধরনে আদুরির সাথে ঢঙ্গি। তিনি একদম ঢং করে স্টাইল মেরে কথা বলে। তিন্নিকে দেখে অব্র ঘাবড়ে যায়। মেয়েটা জুনিয়র ওদের থেকে, তবু তিনি সবসময় অব্রদের সাথেই থাকে। এখানে থাকার পিছনে একটাই কারণ আছে, তিন্নি হলো আদুরি বড়লোক ঘরের একটাই মেয়ে। কথা বলার ধরন বেশ স্টাইল মেরে ঢং করে বলবে। এই মেয়েকে বন্ধুদের পাল্লায় পড়ে অব্র ফ্লার্ট করছিল, কিন্তু সেটাই যে অব্রের কপালে শনি ডেকে আনবে কে জানে। অব্র জানতো না এই তিন্নি যাকে পছন্দ করে তার গায়ে পড়ে চলবে। অব্র এখন তিন্নিকে দেখলে ভয়ে দৌড়ে পালায়। ওই তোরা ক্লাসে যা, আজকে যাব না আমি। 1 মাস পরে আসলি, এখন এমন করিস? চল ক্লাসে। না রে, কাজ আছে। আজকে ক্লাস করবে না এ তিন্নির জন্য। ভার্সিটিতে থাকলে তিন্নি অনেক বেশি চালাবে। সমস্যা আছে অব্রের। তিনি অনেকবার ডাকলো অব্রকে। অব্র আর না দাঁড়িয়ে দ্রুত চলে আসে। পরের দিন অব্র ভার্সিটিতে আসে, কিন্তু ওর বন্ধুরা এখনো দেখেনি। সে একা বসে আছে। হঠাৎ গতকালে সেই মেয়েটাকে দেখতে পায় অব্র। অব্র মেয়েটাকে দেখে সামনে আসে। মেয়েটা চমকে যায়, এ ছেলে বারবার কেন তার সামনে পড়ছে। অনহি কপাল কুচকে তাকায় অব্রের দিকে। কি সমস্যা? হুটহাট সামনে এসে দাঁড়াস কেন রে? বেয়াদব ছেলে কোথাকার। দেখতে তো ভদ্র মনে হয়, ভেতরে ভেতরে তো একটা টিচার তুই। আমার কোনো মানুষ ভাল লাগে না, তোমারে ভাল লাগছে কারণ তুমি তো মানুষ নও, সাক্ষাৎ একটা পরী। আমি তো পরীর প্রেমে পড়ে গেলাম। কি? ওই তুই চিনিস আমাকে? আমি তোকে কি করতে পারি সেটা কি তোর কোনো ধারণা আছে? বিয়ে করবেন? বাচ্চা নেবেন নাকি? ইস, কি দূরদর্শী চিন্তা। আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। তোকে তো আমি। অব্র ভয়ে সরে যায়, না হলে অনহি একটা চড়ে অব্রর গালের উপর বসিয়ে দিত। অনহি আর দাঁড়ায় না। বেয়াদব ছেলের সাথে কথা বলার একদম ইচ্ছে নেই অনহির। সেজন্য দ্রুত হেঁটে চলে যায় অনহি। একবার ভাবলো তার বাবাকে ফোন করবে, পরে ভাবলো না থাক, এটা তো তারই বিষয়। অব্র অনহির পিছন থেকে কি যেন বলতে যাবে, তখনই ওর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নেওয়ার আগে অনহির দিকে তাকিয়ে বলল, শোনো মেয়ে, সত্যি সত্যি তোমাকে আমার ভালো লেগেছে। এই প্রথম আমি কোনো মেয়ের প্রেমে পড়লাম। তোমাকে তো আমার চাই, কিন্তু মেয়েটা কোন ইয়ার? ফার্স্ট ইয়ার তো হবে না, তাহলে লাস্ট ইয়ার? আমাদের ক্লাসে তো কখনো দেখিনি। যাই হোক, মেয়েটাকে আমার লাগবে, প্রেমে পড়ে গিয়েছে। অব্র ফোনের দিকে তাকায়। রিয়াদ সাহেব ফোন করেছে। অব্র ওনার ফোনে বিরক্ত, রিসিভ না করে কেটে দেয়। আজও ওর ক্লাস করা হবে না। সে দ্রুত বাসিরি থেকে বের হয়। নেহালরা এক এক করে বাসিরিতে আসছে, অব্রের জন্য অপেক্ষা করে, কিন্তু অব্র আসে না আজও। তারা ক্লাসে আসে। প্রতিদিন ম্যাডামের ঝাড়ি আর বকা খায় ওদের ক্লাস পার হয়। 2 দিন পর বাসিরিতে আসছে অব্র। রিমি, নেহাল, সিয়াম, জান্নাত, রকি, ভাসি, শাকিল বসে আড্ডা দিচ্ছে। অব্র সোজা গিয়ে ওদের সাথে জয়েন করে। নেহাল বলে, বাপরে, আজকে কি আমাবস্যা চাঁদ উঠলো নাকি? না রে, আজকে সত্যিই আমি এসেছে। তা কেন এসেছেন স্যার? সত্যি বলবো? হ্যাঁ বল। আমি প্রেমে পড়েছি রে। জি দেখুনি, বাট তিন্নির প্রেমে পড়লে নো ট্রিট। আরে তিন্নির প্রেমে না, একটা নতুন মেয়ে। আমি জানি না কোন ক্লাস। উফ, দেখলে পাগল হয়ে যায় আমি। তার আগে বল, এই কয়দিন ভার্সিটিতে আসিসনি কেন? নতুন টিচার আসছে, তোর কোনো পাত্তা নেই? একটু মামার বাড়ি গেছিলাম। নেহাল তো বাড়িতে গিয়েছিল, মা তোকে বলেনি? মামার কোনো মেয়ে আছে নিশ্চয়ই, না হলে তুই বাড়ি ছেড়ে অন্য জায়গাতে বেশি দিন থাকবি না। তোর চুপ থাক শয়তানের হাড্ডিরা।
এদিকে আমি খুঁজছি সেই মেয়েটাকে। আছিস মামাতো বোনকে নিয়ে, সর তোরা। তা বস, কেমন মেয়ে সে? এমন একটা মেয়ে যেন স্বপ্নেই মানায়। সে যেন একটা পরী। কালো রঙের কাপড় পরে আছে, ঠোঁটে হালকা গোলাপের লিপস্টিক, হাতে কালো রঙের চুড়ি, চুলগুলো খোলা, যেন একটা অপ্সরা ভুল করে পৃথিবীতে চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, তার সাথে কথা বলে বুঝলাম পুরাই সাপের মতো ফোঁস করে ওঠে। অব্রের কথা শুনে সবাই হাহা করে হাসলো। অব্র টেরা চোখে তাকায়, ওদের হাসি সহ্য হচ্ছে না। মেজাজ খারাপ হয় অব্রে, বলে, এই একদম হাসবে না, তোদের হাসি বিরক্ত লাগছে। তোর দিনে দুপুরে স্বপ্ন দেখা হবে, কল্পনাতে এমন মেয়ে দেখবি, বাস্তবে প্রেম করতে পারবি না, আর এমন মেয়েও দেখবি না। আরে সত্যি দেখেছি, মেয়েটা ইউনিভার্সিটি। আমি কথা বলেছি মেয়েটার সাথে, কিন্তু আজকে দেখছি না কেন? আর তাছাড়া আমি ওই মেয়েটি পেলে প্রেম না, বিয়েও করব। ওরা সবাই কথা বলছে। হঠাৎ কতগুলো বাইক আসছে ভার্সিটিতে। ভার্সিটির ছাত্র নেতা রাজ প্রবেশ করেছে। তবে রাজের পিছনে ছেলেগুলো দেখে অব্র অবাক হয়, সাথে চমকেও ওঠে। কারণ সেদিন রাস্তায় জ্যামে যে ছেলেগুলোকে অব্র পিটিয়েছিল, সেই ছেলেগুলোই রাজের সাথে আসছে। অব্র নিজেকে আড়াল করে, আবার ঝামেলা হোক অব্র সেটা চায় না। রাজে তাদের মতো ক্যান্টিনে চলে যায়। অব্র যেন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। সে বাসের ভিতরে কোনো ঝামেলা চায় না। সিয়াম বলে, তুই বুড়ো হয়ে যাবি, কিন্তু তোর সময় হবে না, আর এরকম মেয়েও পাবি না। আবারও সবাই হাহা করে হাসতে লাগলো। কিন্তু অব্র জানে এমন মেয়েও আছে। নেহাল আরো টিটকারি করে বলে, ভাই, দিনে দুপুরে স্বপ্ন দেখা বাদ দে। আর এসব কল্পনা যদি সত্যি হয়, তাহলে আমি যে কত সন্তানের বাবা হতাম আল্লাহ জানে। নেহালের কথা শুনে আবারও সবাই হাহা করে হাসতে লাগলো। ওদের হাসি সহ্য লাগছে না অব্রর, তাই পিছনে ঘুরে হাঁটতে যাবে, তখনই একটা মেয়ের উপরে গেল পড়ে। অব্র চিৎকার করে বলে, ওই কানা নাকি? কোন কানা রে? চোখে দেখে না, এসে সোজা ধাক্কা দিছে। অব্র বুঝতে পারে এটা কোনো মেয়ে হবে। অব্র মেয়েটার মুখের দিকে তাকায়। অব্র মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে এটা তো সেই মেয়ে যাকে দেখার জন্য অব্র আজ বাসাতে সকালে চলে এসেছে। অব্র চোখই সরছে না মেয়েটার দিক থেকে। মেয়ে তো নয়, যেন একটা হুর। অব্র পড়ছে না পড়লো অনুহিরই উপর, যার উপর অব্র এমনিতেও প্রেমে পড়েছে। তার উপর আবার মেয়েটা অব্রকে ঝামেলা মনে করে। কি যে হয় কে জানে। অব্রকে অনুহি এক ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিল। অব্র দ্রুত উঠে দাঁড়ায়। অনুহি দেরি করে না, সে মাটি থেকে সোজা হয়ে উঠে অব্রের সামনে। অনুহি উঠে দাঁড়িয়ে কোনো দিকে না তাকিয়ে অব্রের গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দেয়। অব্র সব বাকি সবাই হা করে অনুহির দিকে তাকিয়ে আছে। ঘটনা এমন দ্রুত ঘটেছে যে বুঝতে পারেনি অব্র। অব্র অনুহির দিকে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। অনুহি চড় মেরে থামে না, চিৎকার করে বলে, বেয়াদব ছেলে, তোর মা বাবা তোকে শিক্ষা দেয়নি কখনো? মেয়েদের দেখলে মেয়েদের ওপর পড়তে ইচ্ছে করে? ইচ্ছে করেই তুই আমার সাথে এমন করেছিস। তোকে তো আমি। কে কার কথা শুনবে? অব্র তো অনুহিত দেখতেই ব্যস্ত। অপলক দৃষ্টিতে অনুহিত দেখছে সে। কি সুন্দর চোখের পাপড়ি ফেলে, গালগুলো টেনে, নাক ফুলিয়ে টেরা চোখে তাকিয়ে আঙ্গুল নাচিয়ে বকা দিচ্ছে অব্রকে। অব্র একদম সরাসরি অনুহির প্রেমে পড়ে গেছে। উফ, কি রাগী লুকের চাহনি মেয়েটার, একদম যেন সুন্দরের দেবী সামনে দাঁড়ানো। অব্র যে তাকে চোখের পলক না ফেলে দেখছে সেটা অনুহি অনেক পরেই বুঝতে পারে। সেজন্য আর না বকে আরো একটা গালে চড় দিয়ে ঝাড়ি মেরে চলে যায়। বেয়াদব। অনুহি আর সেখানে দাঁড়িয়ে থাকে না, গট হেঁটে সেখান থেকে চলে গেছে। অব্রের তখনও যেন ঘোর কাটেনি। অনুহি চট হেসে কোমল স্পর্শ মনে করে কল্পনা তো অনুহিকে নিয়ে ভেসে চলেছে। অনুহি যখন চলে যায় অব্র ঘুরে অনুহির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। চারপাশে কি হচ্ছে, কতজন ওর দিকে দেখছে, সে সবের কোনো দিকে খেয়াল নেই অব্রের। থাকবে কি করে? অব্র তো অনুহিকে দেখে এখন তাকে নিয়ে কল্পনা করতে ব্যস্ত। অব্র অনুহিকে নিয়ে ভাবছে আর মিটিমিটি করে হাসছে। নেহাল জোরে ধাক্কা দেওয়ার জন্য বাস্তবে ফিরল সে। অব্র বেশ বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? ধুর।
দিলি তো কল্পনাটা নষ্ট করে। যাক, তুই তাহলে বেঁচে আছিস। আমি তো ভাবলাম তুই পটল তুলে নিয়েছিস চড় খেয়ে। পটল তুললে তো ভালোই হয়, ফ্রি ফ্রি বিরিয়ানি খেতে পারতাম। আঙ্কেলকে বলতাম অব্র পটল তোলার সময় বলে গিয়েছে শ্রাদ্ধতে বিরিয়ানি দিতে। চুপ কর হারামিরা, তোরা বন্ধু নাকি শত্রু? বেঁচে থাকতেও মেরে ফেলিস আমাকে। যাই হোক, মালটা সরি মেয়েটা কেড়ে মানে এই মেয়েকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। এই মেয়েটার গল্প তো করছিলাম আমি। শালা, তুই আর মেয়ে পেলি না? কেন? তোকে না বলেছি নতুন কেমিস্ট্রি টিচার আসছে? শালা, এটা আমাদের সেই নতুন ম্যাম, মানে নতুন টিচার। কি বলিস? মুহূর্তেই অব্রের মন খারাপ হয়ে গেল, কিন্তু অনুহিকে দেখতে তো সিনিয়র তেমন লাগে না, মনে হয় যেন অল্প বয়স। তবে অব্রের থেকে 3 বছরের বড় হবে। তবুও অব্রে তো তার প্রেমেই পড়ে গিয়েছে। অব্রের চেহারাতে মন খারাপের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সেটা বুঝতে পেরে মায়া বলল, ইস, বেচারা প্রেম করার আগেই ছেঁকে খেলো। চল, ছেঁকার পার্টি দিবি। মায়ার কথা শুনে আবারও সবাই হো হো করে হাসতে লাগলো। অপরের মেজাজ একদম খারাপ হয়ে গেছে। রাগ নিয়ে জিদ করে বলল, ওই তোরা হাসবি না বলে দিলাম। হাসবো? হাসবি না? দেখবি ওই ম্যামকে বিয়ে করব, এর আগে ম্যামকেই আমি আমার বউ করব। চ্যালেঞ্জ যা। হ্যাঁ, কি বলিস? সত্যি বলছি। পারবি না? তোমার খালি বুড়ো বয়সে বুঝ রোগী। হা হা হা। তোদের হাসি দেখে মনে হচ্ছে কুত্তা আর কুত্তি ঘেউ ঘেউ করছে। সর সামনে থেকে, মেজাজ খারাপ করবি না। আমাকে তো চিনিস না, এই ম্যামকে আমি পটিয়ে তবে দেখাবো। তার জন্য যদি রোজ 2টো করে চর খেতে হয় তবুও। শর্তরা। অব্রের কথাগুলো বলা আর রাগ করে ক্লাসে চলে আসে। একটু পর ওর বন্ধুরা আসলো ক্লাসে। রাজ প্রিন্সিপালের রুমে বসে আছে। রাজের হাতে পায়ে কিছুটা ব্যান্ডেজ। রাজের বাবা এখনকার এমপি, আর রাজ হলো এই বাসটির নেতা। রাজ টাকা ভর্তি 2টো কালো ব্যাগ প্রিন্সিপালের টেবিলের উপর রাখলো, তারপর বলে, স্যার, আমি গোপনে কাজ করলে কেউ ধরতে পারবে না, তবুও আপনাকে টাকার অফার করেছি। আমি ভার্সিটিতে ড্রাগস বিক্রি করতে চাই। বড়লোক ছেলে মেয়েরা আছে যাদের বাবা মা ব্যস্ত, সন্তানের সময় দেয় না। আমি তাদের কাছে আমার ড্রাগস সরিয়ে দিতে চাই। টাকাগুলো দিচ্ছি মুখ বন্ধ রাখার জন্য। আমি চাই না পুলিশ এসে খোঁজ করে আমাকে বের করুক, এজন্য মুখ বন্ধ রাখবেন। রাজ, সামনে থেকে যাও, আমি কিন্তু এখনই তোমাকে পুলিশে দেব। পুলিশ? আপনার একটা মেয়ে গার্লস স্কুলে পড়ে, জানেন তো নিশ্চয়ই। সেই মেয়েকে তুলে নিয়ে তাকে কতজন মিলে ধর্ষণ করব সেটা আপনি কল্পনাতেও ভাববেন না। তারপর ওই মেয়েকে নিয়ে বড় বড় ড্রাগস ডিলারদের কাছে শরীর দিয়ে ব্যবসা করব। কচি বাচ্চা মেয়ে, সবই টেনে পড়ে। ব্যবসা দারুণ হবে। তুই একটা অমানুষ, তোর মতন অমানুষ ছেলে কারোর যেন না হয়। আমার মেয়ের দিকে নজর দিবি না, চলে যা। চলে তো যাবই, তবে অফার আছে। ভাবেন কি করবেন? আমি পরশু আবার আসবো। রাজ কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। প্রিন্সিপাল মামুন সাহেব কান্না করে দেয়। না পারছে না অন্যায়কে মেনে নিতে, না পারছে বারণ করতে। অব্রের পাশে বসে ওর বন্ধুরা আবারও অব্রকে নিয়ে হাসতে থাকে। অব্র রেগে বলে, শোন, এভাবে হাসছিস তো তোরা সব কটা প্রেম করিস। তোদের গফ আর বফের কাছে কিন্তু কল করে বলবো তোরা অন্য মেয়ে ছেলেদের সাথে কথা বলিস, রেস্টুরেন্টে যাস, তারপর বুঝবি কি হবে। অব্রের কাছে এটা শুনে চমকে যায় নিহাল, কারণ ওরা জানে ওদের মানুষগুলোকে অব্র অনেক বিলিভ করে। নিহাল এসে বলে, শালা তুই বহুত হারামি, যা হাসবো না। তাহলে খাওয়াবে চল। মুখ বন্ধ রাখার জন্য সবাই ক্যান্টিনে খাওয়াবে। হারামি, চল। যখনই উঠে বাইরে যাবে ওরা, তখনই অনুহি ম্যাম ক্লাসে প্রবেশ করে। ওদের সামনে দেখে অনুহি বলল, তোমরা কোথায় যাচ্ছ? বলছি না আমার ক্লাস ভালো না লাগলে চলে যাবা, কিন্তু আমার আসার আগে। আর যারা অনুপস্থিত থাকবে তাদের এক্সামের সময় খাতা আমার কাছে তো আসবে, তখন বুঝবে ফেল কাকে বলে। আসলে ম্যাম একটু ক্যান্টিনে যাচ্ছিলাম। 11টা বাজে, সকালে খেয়ে আসো নাই? ক্লাসের সময় কিসের ক্যান্টিন? হ্যাঁ এসেছি, তবে তবে কি? এই যে অভ্রের জন্য যাচ্ছিলাম। অভ্রকে দেখি
অব্র এতক্ষণ সবার পিছনে দাঁড়িয়েছিল। অনুহিকে দেখে বলতেই সবাই অব্রের সামনে থেকে সরে যায়। অব্র তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর মাঝে মাঝে অনুহিকে দেখছে। অনুহি অব্র দেখে রাগী মুখে লাল করে নিল। অব্র এবার সরাসরি তাকিয়ে মুচকি হাসি দিল। অনুহির রাগী চেহারাতে যেন ওনার সৌন্দর্য আরো বেড়ে যায়। অব্র একটু সরে আসলো। অনুহি রেগে বললে, এই শয়তান ছেলে, এই বদ ছেলেটা আমার ক্লাসে। ডিয়ার ম্যাম। অব্র কথাটা বলে ম্যামের দিকে এগিয়ে যায়। খুব কাছে গিয়ে ফিসফিস করে অনুহিকে বলে, বেশি রাখবেন না কিন্তু, রাখলে আপনার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়। ওহ, এই সময় যা লাগছে না আপনাকে, মন যাচ্ছে একটা কিস দিয়ে দিই। কি? ওই কি বললি তুই? অব্রেরা যে যার মতো করে বেঞ্চে বসলো। অনুহি মুখ লাল করে আছে রাগে। রাগ হবারই কথা। ভয়ে কোনো ছেলে ওর সাথে কথা বলে না, আর সে কিনা তার স্টুডেন্ট কাছে তেজ হচ্ছে। রাগে ওর পুরো শরীর জ্বলছে, কিন্তু কিছু করার নেই। অনুহি ক্লাস নিতে মনোযোগ দেয়। অনুহির সামনে ফাঁকা জায়গায় হেঁটে হেঁটে লেকচার দিচ্ছে। মাঝে মাঝে সবার দিকে নজর দিচ্ছে তিনি। সবাই মনোযোগ দিয়ে তার লেকচার শুনছে। এক বা একাধিক ইলেকট্রিক পরমাণু বা অণু থেকে সরিয়ে দিলে যা যোগ করলে অধানযুক্ত কর্ণ তথা আয়ন সৃষ্টি হয়। ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের সংযোগে সৃষ্টি হয় অধান নিরপেক্ষ লবণ। মূলত এটি ক্লোরিন বা সালফেটের যৌগ। অনুহি আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু চোখটা আটকে যায় অব্রের দিকে। অব্র অনুহিকে অপলকভাবে দেখছে। অনুহি আগে নোটিস করেছে কয়েকবার যে তিনি পড়াচ্ছে আর অব্র তাকে দিকে হা করে তাকিয়ে দেখছে। এতে অনুহি বিরক্ত হচ্ছে, সেটা অনুহিকে দেখে বোঝা যাচ্ছে। অনুহি আর সহ্য করতে পারে না, সোজা অব্রের সামনে গিয়ে দাঁড়ালো। প্রচন্ড রাগ নিয়ে অনুহি বলল, ওই উঠে দাঁড়াও, এটা হচ্ছেটা কি? কোনটা ম্যাম? ক্লাসের সবাই ইতিপূর্বে তাদের দিকে তাকাচ্ছে। অব্র সব দিকে ভালো করে দেখে নেয়। অনুহির রাগে নাক ফুলিয়ে বললে, কোনটা মানে? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আপনার দিকে? কখন? কিভাবে? আমি দেখেছি আমার দিকেই তুমি সবসময় তাকিয়ে আছো। পড়া বলো, আমি কি বিষয়ে পড়াচ্ছিলাম বলো বলো। মানে আসলে ম্যাম কি যেন পড়াচ্ছিলেন। শাট আপ, বেয়াদব ছেলে। পড়াশোনার নামে পাত্তা নেই, খালি বেয়াদবি করে বেড়াও, তাই না? আমার কি দোষ ম্যাম? আমি তো একটা অপ্সরাকে দেখছিলাম, কি সুন্দর সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। গাল দুটো কত সুন্দর, দেখলেই যেন মনে যাচ্ছে ছোট্ট করে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিই। এতটা সুন্দরী না হলেও পারতেন। আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার। অব্রের কথা শুনে অনুহির রেগে পুরো বোম হয়ে গেছে। তবে ক্লাসে থাকা বাকি সব স্টুডেন্ট একসাথে হেসে উঠল। ওদের উচ্চস্বরে হাসির শব্দে অনুহি আরো রেগে যায়। অনুহি এবার অনেক জোরে চিৎকার করে বলে, স্টপ! ফাজলামি হচ্ছে হ্যাঁ ক্লাসে? ক্লাসরুম নাকি সার্কাস স্টেজ? শুনি হাসি বন্ধ করে দেব সব কটার, গলা টিপে ধরে। বেয়াদবের দল। অনুহির এমন চিৎকার শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। মানে পুরোই পিনপিনে নীরবতা ভর করেছে। কেউ যেন নিঃশ্বাসের নিচ্ছে না এমন। অব্র কিছুটা ভয় পায়, কিন্তু অনুহি থেমে নেই। অব্রের আরো কাছে আসে। অব্রের গালের দিকে ওনার নজর। অব্র কিছুটা একটা বলতে যাবে, তার আগে অনুহি ঠাস করে একটা কষে চড় দিয়ে বলল, এটা ক্লাস, আনন্দ বা মজা করার জায়গা না। আর স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকবে। বেশি পাকনামি করলে না তোমাকে ক্লাস থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, মনে রেখো। অনুহির কথাগুলো বলে অব্রের সামনে থেকে চলে যায়। অব্র তার গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। বাম পাশের গালটা অব্রের টনটনে ব্যথা অনুভব হয়। সকালে থাপ্পড়ের থেকে এবারে থাপ্পড়টা জোরেই লেগেছে অব্রের। অনুহি ক্লাসরুম থেকে বের হয়ে যায়। এমন অবস্থায় ক্লাস করানোর কোনো মনই নেই। অব্র চারপাশ তাকায়। ক্লাসের সবাই ওর দিকে তাকিয়ে আছে। অব্র কারো সাথে কোনো কথা না বলে ক্লাস থেকে বের হয়ে বাড়িতে চলে আসে। অনুহি বাড়িতে প্রবেশ করে। মেজাজ অনেক খারাপ হয়ে আছে। ব্যাগটা সোফায় ছুঁড়ে দেয়। ওর বাবা যে ওর সামনে বসা ছিল খেয়ালই করেনি অনুহি। ব্যাগটা ছুঁড়ে মারা ওর বাবার
মিস্টার নাহিদ সাহেবের খবরের পেপার সরিয়ে অনুহিকে বলে, কি হলো অনু, মেজাজ খারাপ নাকি? হাই আল্লাহ, বাবা বাসাতে? এর না মানে বাবা, তুমি আজকে অফিসে যাওনি? তুই হঠাৎ এভাবে এলি? আর বলো না বাবা, লাস্ট ইয়ারের ক্লাসের একটা ছেলে একটু ডিস্টার্ব করে, তাই মেজাজ খারাপ। কি? কবে থেকে? কিভাবে, কি বলো? আহ বাবা, উত্তেজিত হও কেন? আমি সামলে নিব, চিন্তা করো না। স্টুডেন্ট হয়তো, আমি টিচার, সো আমাকে এসব সামলাতে দাও। না না, বেশি ঝামেলা হলে বল, আমি ছেলেটাকে তুলে নিয়ে আসছি। নাম কি, দেখতে কেমন? আরে বেশি সমস্যা হলে তোমাকে সবটা বলবো, এমন করলে কিন্তু ভার্সিটিতে যাব না আমি। আচ্ছা আচ্ছা, কিছু বলছি না, যা এখন ফ্রেশ হয়ে খেতে বস। অনুহি চলে যায় সেখান থেকে। নাহিদ সাহেব ফোন বের করে, ওর সব চাইতে প্রিয় পছন্দের ছেলেকে কল করে। ফোন রিসিভ করতে নাহিদ সাহেব বলে, আমার মেয়েকে একটা ছেলে ডিস্টার্ব করে, খোঁজ নাও তো ছেলেটাকে। নাহিদ সাহেব ফোন কেটে দেয়। তারপর অব্র বাড়িতে আসে। গালে এখনো অনুহি চরের দাগ পড়ে আছে। ভিতরে ঢুকতেই ওর মা সামনে দেখতে পায় অব্র, চমকে ওঠে। সাথে সাথে গালে হাত দেয় অব্র। মা কণা বেগম বলে, কি ব্যাপার, আজ এত জলদি বাসায়? গালে হাত দিয়ে রাখছিস কেন? ক্লাস করতে ইচ্ছে করছিল না, আর একটু দাঁতে ব্যথা করছিল তো তাই। আচ্ছা এদিকে আয়, আদা লাগিয়ে দিই। না মা থাক, আমি সহ্য করতে পারছি। আরে আয় বলছি। অব্র কোনো রকম তার মাকে সিঁড়িতে ওঠে। এমন সময় ওর ভাবি তানিয়ার সাথে ধাক্কা খায়, আর ধাক্কা খাওয়ার কারণে অব্র তার গাল থেকে হাত সরাতে বাধ্য হয়। তানিয়া কিছু বলতে যাবে, তার আগে দ্রুত অব্র নিজের রুমে চলে আসলো। মনে মনে বলে, যাক বাবা, কেউ তো আর চরের কারণে গালে আঙুলের ছাপটি দেখেনি। দরজা আটকে বিছানায় বসে, তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। অব্র বলে, কে? দরজা খুলো ছোট সাহেব। ও ভাবি, কিন্তু আমি তো এখন বিজি। তোমার গালে আঙুলের ছাপ, মাকে কি ডাকবো? তাহলে যাই। না না। দৌড়ে অব্র এসে দরজা খুলে দেয়। ভয়ে তানিয়ার দিকে তাকায় অব্র। তানিয়া সরাসরি অব্রের দিকে তাকিয়ে বলে, তোমার গালে থাপ্পড়ে দাগ কে মারলো? আমার আদরের দেবরটাকে। মশা মারতে গিয়ে এমন হয়েছে, মানে নেহাল এমন মারছে। মিথ্যা বলো কেন? সত্যি বলো, না হলে মাকে গিয়ে বলবো। তিনি এসে দেখুক কেমন। বলছি তুমি না খালি ব্ল্যাকমেল করো। বেশি কথা না বলে কাজের কথা বলো। আমাদের নতুন ম্যামকে অনেক রাগিয়ে দিয়েছিলাম বলে ম্যাম থাপ্পড় দিয়েছে। একটু জোরেই মারছে, বাট নো প্রবলেম। ম্যাম, তা কিভাবে রাগালে? সেসব তোমার শুনতে হবে না, যাও এখন রুম থেকে। বুঝছি। তা তোমার ম্যাম দেখতে কেমন শুনি? রাগানোর সাথে ম্যামের চেহারার কি মিল? বলো বলছি। অনেক সুন্দরী। কেন? বুঝছি না, এমনিতেই জিজ্ঞেস করলাম। ওকে মলম দিয়ে দাও, ব্যথা থাকলে কমে যাবে, আর সমস্যা হলে ডাক দিও। আচ্ছা, কিন্তু মাকে বলিও না কিছু। খুশ দিতে হবে দেবর মশাই। আচ্ছা দিব। তানিয়া মুচকে এসে রুম থেকে চলে যায়। অব্র যেন এবারও হাঁপ ছেড়ে বাঁচে। মামুন সাহেব গাড়ি নিয়ে যাচ্ছেন। প্রিন্সিপাল মামুন সাহেব রোজ একই রাস্তায় দিয়ে বাড়ি ফিরে। সামনে স্কুল, তার মেয়ে পড়ে। মেয়েকে রাস্তার পাশে দেখতে পায়। মামুন সাহেব এগিয়ে যায়। ঠিক তখনই দুইটা বাইক এসে থামে সেখানে। হেলমেট খোলা একটা ছেলে, আর ছেলেটা হলো রাজ। রাজকে দেখে মামুন সাহেব ভয় পায়। তার মেয়ের সামনে এসে মেয়েটাকে টিচ করতে থাকে। মামুন সাহেব গাড়ি থেকে নেমে মেয়ের কাছে আসলো। মেয়েটা ভয়ে আর বাবার কাছে এসে দাঁড়ায়। রাজ বলে, কি ব্যাপার স্যার আপনি? ইস, আর একটু দেরি করলে আপনার মেয়েকে তুলে নিয়ে যেতাম, লস হয়ে গেল রে। দেখো রাজ, তুমি কিন্তু বেয়াদবি অতিক্রম করে ফেলেছ, তোমাকে আমি পুলিশে দেব। পুলিশ? স্যার, থানাতে 1 কোটি টাকা নিয়ে আসছি, অফিসারের সাহস নেই আমাকে এসে ধরবে। দেখেন না কত খরচ, 1 কোটি টাকা চলে গেল। বিজনেস এখনো শুরুই করতে পারিনি, জলদি করুন, আর একদিন সময় দিলাম। যান, মেয়েকে নিয়ে বাড়িতে চলে যান। রাজ সেখান থেকে চলে যায়। মামুন সাহেব ভয় আর রাগী চোখে ওদের চলে যাওয়া দেখতে থাকে। দ্রুত মেয়েকে নিয়ে গাড়িতে ওঠে। জলদি গাড়ি চালিয়ে মেয়েকে বাড়িতে রেখে সোজা যেতে থাকে নাইট সাহেবের বাড়ির দিকে।
সেখানে সব কিছু বলবেন তিনি। বাসটিতে সবাই বসে আছে। অব্র ভয় পাচ্ছে তিন্নিকে নিয়ে। মেয়েটা যে বাসটিতে আসছে না সেটা ওর জন্য অনেক ভালো, না হলে তিনি সবকিছু নষ্ট করে দিত। অনুহিকে হাবিজাবি বলে অব্রের প্রেমে 12টা বাজিয়ে দিত। অব্র পায়চারি করছে। ওই এত পাইচারি করস কেন? উফ, ম্যাম আসছে না রে। ম্যামের জন্য তো রাস্তায় অপেক্ষা করছে, না হলে ক্লাসে গিয়ে বসতাম। আসে না কেন? কি ম্যামের জন্য? ওই তোরা থাকবি নাকি যাবি? আমি তো ভাই এর মধ্যে নেই। ম্যাম যে রাগি, অপমান যা করবে, আবার সাথে চড় ফিরে, আমি থাকবো না। আমরাও যাচ্ছি, থাক তুই। আরে শোন সবাই, কেউ যদি যাস তোদের খবর আছে। দোষ, ম্যাম আসছে, ওই যে দেখ গাড়ি থেকে নামলো। অব্র তাকায় সেদিকে। অনুহিকে আজ বেশি সুন্দর লাগছে। অনুহির মনটা আজ অনেক ভালো, বেশ ফুরফুরে লাগছে অনুহিকে। সে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে থাকে। অব্র সামনে এসে দাঁড়ায়। অব্রকে দেখে অনুহির মেজাজটা বেশ খারাপ হয়, তারপর নিজেকে শান্ত রাখে। অব্র বলে, ম্যাম, আপনি কি তেলাপোকা ভয় পান? না, কেন? এই সব লস হয়ে গেল। না মানে ভাবছিলাম আপনি যে রাগে, আমাদের বিয়ের পর আপনাকে তেলাপোকা দেখিয়ে ভয় দেখাবো, আর আপনি ভয় দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবেন। ইস, কি রোম্যান্টিক দৃশ্য। কাউকে বলবো ভিডিও করে দিতে, তারপর ইনস্টাগ্রামে আপলোড দিব। কাপল ব্লগস করবো আমরা। কত স্বপ্ন। শাট আপ, বেয়াদব ছেলে। শোনো, তুমি আমাকে চেনো না। আমি ভদ্রভাবে বলেছি আমাকে এসব বলবা না। তোমার মতো এমন ফালতু ছেলে বহুত ঘুরেছে আমার পেছনে, তারা কিন্তু সেকেন্ড টাইপে সামনে আসার সাহস পায়নি। তাই সাবধান করছি তোমাকে। স্টুডেন্ট হও তুমি আমার, আমি টিচার। তোমার মায়ের মতো হই, এসব করবা না আর। কি মা? ও আমাদের বাচ্চার মায়ের মতো, বাট মতো না, সরাসরি তো মা হবে। আচ্ছা, নো প্রবলেম। তোকে আমি। অব্র আবার সরে যায়। মুচকি হাসতে থাকে অব্র। অনুহি রেগে হাঁটা শুরু করলো। অব্র পিছন থেকে ডাক দিয়ে বলে, ম্যাম, আপনি রাখলে পুরো আগ্নি অগ্নির মতো সুন্দর লাগে। আমি ঝলসে যাচ্ছি, প্লিজ আমাকে একটু শীতল ভালোবাসা দিন। অনুহি তাকালো না পিছনে, হন হন করে হেঁটে চলে গেল। অব্রের বন্ধুরা সবাই পিছনে এসে দাঁড়ায়। অভ্র, কি শুরু করলি? শেষমেশ ম্যামকে ভালোবেসে ফেললি? দোস্ত, প্রেম জিনিসটা অদ্ভুত রে। তোর নানির উপরেও যে কোনো বাচ্চা ছেলে প্রেমে পড়তে পারে, কোনো সংজ্ঞা নেই, কোনো কারণ নেই। চুপ কর কুত্তা, শেষমেশ আমার নানি। সর হারামি, বজ্রাত। দোস্ত, মজা না? অনুহি ম্যাম কিন্তু যেমন তেমন টিচার নয়। বাবা টাকা আছে, সেই জন্যই যা ইচ্ছে করতে পারে। চুপ থাক। প্রেমে যেহেতু পড়েছি, আমি তার পিছনে লেগেই থাকবো। দেখব কত কি করতে পারে তিনি। চল ক্লাসে যাই। ম্যামের ক্লাস আজকে প্রথমে, আমার ওনার ক্লাস মিস দেওয়া যাবে না রে। আচ্ছা আচ্ছা চল। সবাই একসাথে ক্লাসে আসতে থাকে। হঠাৎ একটা বাইকে করে দুটা ছেলে সামনে এসে দাঁড়ায় অব্রদের। ছেলে দুটোকে চেনে অব্র, ছেলেগুলোকেও চেনে। বাইকে বসা সাকিব ছেলেটা বলল, তোকে তো আজকে 2 মাস ধরে খুঁজছি। তুই আমাদের রাস্তাতে ফেলে পিটিয়েছিলি, মনে আছে? আমাদের নেতা সার খুঁয়েছি, তোকে খুঁজে পেয়েছি। এবার বুঝবি আমরা কি করতে পারি। মনে রাখিস, কখন কোন সময় কিডন্যাপ হয়ে যাবি নিজেও জানিস না। সাকিবের কথা বলে সেখান থেকে চলে যায়। অব্র মুচকি হাসে, যেন কিছুই হয়নি। বাকিরা ভয় পেলেও অব্র কোনো পাত্তা না দিয়ে সোজা ক্লাসেও এসে বসে। সবাই যে যার মতো বসেছে, কিন্তু অব্র একবারও দরজার কাছে যায়, আরেকবার সিটে এসে বসে। কিন্তু সময় পার হয়ে যায়। অনুহি ক্লাসে আসলো। ক্লাসে এসে পড়ার বিষয়ে কথা বলতে থাকে, আর অব্র গালে হাত দিয়ে এক দৃষ্টিতে অনুহিকে দেখতে আছে। অনুহির মেজাজ খারাপ হয়, রাগে চিল্লিয়ে বলে, ওই ছেলে, বেরিয়ে যাও ক্লাস থেকে। যাও বেরিয়ে, তোমাকে আমার ক্লাস করা লাগবে না, আউট। সবাই চুপ হয়ে গেছে, চমকে ওঠে ভয়ে অনেকেই। কিন্তু অব্র হাসি হাসি মুখে অনুহির দিকে তাকিয়ে আছে। অনুহি আবারও ঝাড়ি দিয়ে বলে, ওই, তোর সমস্যা কি? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকলে তোর চোখ তুলে নিব বলে দিলাম। ম্যাম, আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো ফারেনহাইট 451 বইতে একটা লাইন ছিল,
যদিও ভিন্ন কনটেক্সট, বাট এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা আসতে বাধ্য হয় আমার। এই পৃথিবীতে ভালোবাসার মতো যে বড় আনন্দ কিছু নাই, আবার ভালোবাসার থেকে কষ্টেরও সম্ভবত কিছু নাই। ভালোবাসার সবচেয়ে বড় ব্লাইন্ড স্পট হলো আপনি কাকে ভালোবাসবেন বা বাসেন না সেটা আপনার হাতে, কিন্তু আপনাকে কি ভালোবাসবে বা বাসবে না এটা আপনার হাতে থাকবে না। সেই ক্ষেত্রে এটা আমার হাতে, বুঝলেন? ভালোবাসায় এই পৃথিবীর এমন এক ব্যবসা যেখানে আপনার সকল ইমোশন ইনভেস্টমেন্ট বিফলে যাবে। সব কিছু জেনেও আপনি ওখানে ইমোশন ঢালতেই থাকবেন। ভালোবাসায় পৃথিবীর একমাত্র খেলা যে খেলাতে নিশ্চিত হার জেনেও মাঠ থেকে উঠতে ইচ্ছা করে না, বরং নির্লজ্জের মতো আর একটু খেলে যেতে ইচ্ছে করে। আফ্রিকান একটা প্রভাব বলছে ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না। ভালোবাসা নিয়ে এর চেয়ে সত্যি কথা আমি আর একটাও শুনি নাই, বিশ্বাস করেন? তাহলে আমার দোষ কোথায় বলেন? অব্রের মুখে এত কথা শুনে অনুহি চুপচাপ দাঁড়িয়ে রইল। অনুহি ভেবেছিল অব্র হয়তো ফালতু পড়াশোনা না পারা ছেলে, কিন্তু অব্র যে দুষ্ট মার্কা ছেলে, সে সব পারে। তবে অনুহি ক্লাস করানোর কোন আর ইচ্ছে নেই। সে ক্লাস থেকে বের হয়ে চলে যায়। তারপর ভাই, আপনাকে জেল থেকে ছাড়ানোর জন্য আমরা যে অপরাধ করেছিলাম, সেই অপরাধে যে ছেলে আমাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছিল, সেই ছেলেকে খুঁজে পেয়েছি। সে ভার্সিটিতে আসে। আজকেও ওকে হুমকি দিয়ে এসেছি। সাকিব রাজকে কল করে কথাগুলো বলল। সব শুনে রাজ বলল, বাহ, ভালোই করেছিস। এরপর ছেলেকে পেলে পিটাবি, বাকিটা আমি দেখব। রাজ ফোন কেটে দেয়। মামুন সাহেব নাহিদকে কল করে। নাহিদকে বলে, ভাই, রাজ অনেক ঝামেলা করেছে। সে চাচ্ছে পুরো ভার্সিটিতে ড্রাগস ছড়িয়ে দিতে সব স্টুডেন্টদের মধ্যে। আমাকে জানিয়েছে, আমি বারণ করেছি বলে টাকার অফার দিয়েছে, আবার অনুমতিও চাচ্ছে, আমি না করে দিচ্ছি। সে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। ওর বাবা এমপি বলে আমার সাথে যা ইচ্ছে করছে। আপনি কিছু একটা করেন। আচ্ছা, আমি ভার্সিটিতে আসছি। এমপিকে ডেকে মিটিং করবে একটা, দেখি রাজ কি করে। আচ্ছা ভাই, দ্রুত করেন, ওরা আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। নাহিদ ফোন কেটে দিল। এমপিকে কল করে মিটিংয়ের জন্য আসতে বলে দিল তিনি। অব্র, নেহাল আর সিয়াম মিলে শপিংয়ে এসেছে। সিয়াম একটা মেয়েকে দেখে পছন্দ করে। মেয়েটার পিছু পিছু ওরা তিনজন হাঁটছে। কি বোরিং একটা কাজ। মেয়েদের পিছু ঘোরা কোনো মানে আছে? অব্র বেশ বিরক্ত হয়। সে আর যাবে না বলে ঠিক করে। অব্র বলে, ওই তোরা যা, আমি এখানে বসছি, আমি আর যেতে পারবো না। ঠিক আছে মামা, তুই থাক, আমরা দেখে আসি। সিয়াম আর নেহাল চলে যায়। একটা দোকানের সামনে বসা যায়, রাতে বসলো। আশেপাশে তাকাচ্ছে। হঠাৎ নজর যায় পিঙ্ক কালারের সালোয়ার পরা অনুহি শপিং মলের দিকে প্রবেশ করে। অব্র দৌড়ে অনুহির সামনে এসে দাঁড়ায়। অনুহি অব্রকে দেখে বিরক্তিকর চাহনি দিয়ে একবার তাকালো, পাশ কেটে চলে যাবে। তখনই দেখে একটা ছেলে অনুহির পাশে এসে দাঁড়িয়েছে। অনু, কি লাগবে বলো, তোমার জন্য আজ এখানে আসলাম। সামনের দিকে চলো, এখানে কিছু বখাটের পোলাপানা আছে, বাজে কথা বলবে। আচ্ছা, আসো, হাত ধরো। অব্র চোখ বড় বড় করে অনুহির দিকে তাকিয়ে আছে। অনুহি অব্রের দিকে তাকিয়ে ওই ছেলেটার হাত ধরলো। দুজন হাঁটতে থাকে। অব্র পিছু পিছু হাঁটতে থাকে। রাগে অব্রর মেজাজ খারাপ হয়ে গেছে, কিন্তু সে কিছুতে বলতে পারছে না। বেশ কিছু দোকান হাঁটে অব্র। সিয়াম আর নেহাল এসে অব্রের মাথা টোকা দেয়। ওই, তুই নাকি এখানে মেয়েদের পিছু নিবি না? একা একা তো ঠিকই আরেক মেয়ের পিছু পিছু চলে আসলি। বহুত শয়তান তুমি। অব্র ওদের কথায় কোনো জবাব দেয় না। অব্র এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। ওরা আবার প্রশ্ন করে, কিরে, কথা বলছি শুনিস না কেন? আর সামনে এত কি দেখছিস? হ্যাঁ, কাকে দেখছিস? অনুহি ম্যাম। ওরা সেদিকে তাকায়। তাকিয়ে দেখে অনুহি ম্যাম একটা ছেলের সাথে হাত ধরে শপিং মল ঘুরছে। অব্র কোনো কথা বলছে না। রাগে যে চুপ হয়ে গেছে সেটা ওরা বুঝতে পারছে। নেহাল বলে, হয়তো ম্যামের কেউ ছিল না, না হলে এভাবে রিয়েক্ট করতো না। প্রপোজ করলে তুই মনে হয় সত্যি সত্যি চাকা খেয়ে গিয়েছিস। যদি কেউ থাকতো তাহলে আমাকে বলতো যে এমন পিছে ঘুরে লাভ নেই, আমার বয়ফ্রেন্ড আছে। অনুহি ম্যাম এইসব বলেনি। হয়তো এমন একটা মুহূর্ত তোকে জানা পেবে
বা দেখাবে বলেই তোকে বলেনি। আর তাছাড়া উনি ম্যাম আমাদের সিনিয়র, আমরা হলাম তার স্টুডেন্ট। তুই এসব কল্পনা থেকে বের হ ভাই। তিনি তো তোকে অনেক ভালোবাসে। অনুহি ম্যামের কথা ভুলে যা প্লিজ। কখনোই পারবো না। আমাকে জানতে হবে ছেলেটাকে। কেন ম্যাম আমাকে বলেনি এতদিনে? কি পাগলামির কথা বলিস? কোন অধিকারে তোকে বলবে? কেন বলবে তিনি তোকে? এত কিছু জানি না আমি। ম্যাম শুধু আমার, আমি তাকে আমার করে নিবই। ওই যে দেখ, ওই ছেলে ম্যামের গাল টানছে, ওকেও আমি আজকে। অব্রকে ওরা আটকাবে ধরে, তারপর সেদিকে তাকায়। ছেলেটা অনুহি ম্যাডামের ড্রেস পছন্দ করে দিচ্ছে, তারপর আদর করে নাক টেনে দিয়ে গাল কোমল ভাবে হাত বুলিয়ে দিল। অব্র এটা দেখে আর সেখানে দাঁড়ায় না, নেহালদের থেকে হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত হেঁটে দোকানের ভিতর প্রবেশ করে। সোজা গিয়ে অনুহির পিছনে দাঁড়ায়। অব্রকে পিছনে দেখে নেহাল ডাকে অনেকবার, থামানোর চেষ্টা করে, কিন্তু অব্র কি আর সহ্য করবে এসব? সে অনুহির পিছনে দাঁড়িয়ে অনুহিকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। দোকান ভর্তি অনেক লোকের সামনে অব্র চিৎকার করে বলতে শুরু করলো, কি সমস্যা আপনার? আপনার বয়ফ্রেন্ড আছে, আমাকে বলতেন। আপনার কিছু লাগলে আমাকে বলতেন, আমি তো আপনাকে ভালোবাসি। কি দোষ আমার? আমি দেখতে পাচ্ছে আমি গরিব, আমি স্টুডেন্ট বলে, আপনি টিচার বলে যখনই সুযোগ পেলেন অমনি কারো না কারো হাত ধরে শপিং মলে চলে আসলেন। মেয়েরা সব একরকম, যে ছেলে বেশি বেশি দিতে পারবে তার হাত ধরেই চলে যাবে। আর তুই আর আমি কে? হ্যাঁ, অনুহি শুধু আমার, আমার জিনিস যাই হোক তাকে ছোঁয়ার অধিকার কেবল আমারই। তুই সর এখান থেকে। অভ্র, চুপ, কোনো কথা বলবে না। বল তোর কি সমস্যা? আমাকে ভাল লাগে না তোর? আমি তোকে ভালোবেসে সবার সামনে চর খাইতে পারি, আর তুই আমাকে রেখে অন্য ছেলের সাথে? কি লাগবে তোর? অভ্র আমার হাত ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়বো না। ও কেন আপনাকে ছুবে? ও কেন আপনার হাত ধরে ঘুরবে? আমার ভালোবাসা আপনার ভালো লাগে না? অভ্র, সবাই কিন্তু দেখছে, সিন ক্রিয়েট করো না প্লিজ, হাত ছাড়ো। না, ছাড়বো না। আমি আপনাকে ধরবো, আমি আপনার গলে হাত। অব্র পুরো কথা শেষ করতে যাবে, পারে না। ঠাস করে বেশ জোরে একটি চর বসিয়ে দেয় অনুহি অব্রের গালে। অব্র হাত ছেড়ে দেয় অনুহির। অব্র চারপাশে তাকায়, তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের অনেক লোক জড়ো হয়ে গিয়েছে। অনুহি রেগে বলে, তুমি যে একটা চরম বেয়াদব ছেলে সেটা আজও তার প্রমাণ দিলে। তোমার ভিতরে ন্যূনতম কমন সেন্স নেই, কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সেটার ধারণাও নেই তোমার। নিজেকে কি ভাবো? হ্যাঁ, কি ভাবো নিজেকে? জানোয়ার একটা ছেলে। পরিবারের মা বাবার শিক্ষার অভাব এই সব ছেলের। এই, তুই জানিস উনি কে? উনি আমার কাজিন, আমার দুলা ভাই। দেশের বাইরে ছিল, দেশে আসছে কয়েকদিন হয়েছে। আজকে আমি আর উনি এখানে শপিং করতে এসেছি আমারই বোনের জন্য। তার জন্মদিন বলে সারপ্রাইজ গিফট নিচ্ছি। আমারই ভুল এখানে ওনাকে নিয়ে আসার। এরপর থেকে আমার সামনে আসবি না একদম তুই। ননসেন্স রাবিস একটা ছেলে। আর তোরা কিসের অধিকার আছে আমাকে ধরার? কিসের অধিকার? তোকে কেন বলবো আমি কার সাথে কি করি না করি? তোর গার্লফ্রেন্ড লাগি? হ্যাঁ, স্টুডেন্ট আছিস, স্টুডেন্টের মতোই থাকবি, বেয়াদব। অনুহির আর দুলাভাইয়ের হাত ধরে সেখান থেকে চলে যায়। অব্র আশেপাশে তাকায়, কতগুলো মানুষ তাকে দেখছে। অব্র আর দাঁড়ায় না, স্টোর থেকে বের হয়ে আসে অব্র। পিছন পিছন নেহাল আর সিয়াম আসে। অব্র ওদের সাথে কথা না বলে রিক্সা নিয়ে চলে আসে সোজা বাড়িতে। বাসিটিতে মিটিং হয়, উপস্থিত থাকে বাসিটির চেয়ারম্যান নাহিদ সাহেব, প্রিন্সিপাল, মেয়র, এমপি, রাজীব, রাজ, আরও কয়েকজন মানুষ। নাহিদ সাহেব বলেন, এমপি সাহেব, আপনার ছেলে কিন্তু অনেক ঝামেলা করছে, তাকে সাবধান করুন। সে যে কত বড় অপরাধ করেছে সেটা কি খোঁজ রাখেন? ভার্সিটিতে ড্রাগস ঢোকাতে চাচ্ছে, স্টুডেন্টদেরকে নষ্ট করতে চাচ্ছে। এটার অনুমতি নিতে সে প্রিন্সিপালকে টাকার অফার করেছে। তিনি অনুমতি দেয়নি বলে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে চাচ্ছে। রাজীব উঠে দাঁড়ালো, রাজের কাছে আসে, রাজের গালে ঠাস করে চর বসিয়ে দেয়। সেখানে থাকা উপস্থিত মামুন সাহেব খুশি হয়েছে, কারণ মামুনি এটা চেয়েছিলেন। রাজ অবাক হয়, তার বাবা অন্যদের কথা শুনে এভাবে চড় মারলো। রাজ গালে হাত দিয়ে বসে থাকে। রাজীব এসে বসলো নিজের চেয়ারে।
তারপর চিৎকার করে বলল, হারামি জানোয়ার ছেলে, তুই বিজনেস করবি? প্রিন্সিপালকে বলবি কেন? একাই শুরু করবি আর তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিবি কেন? তুলে নিয়ে তারপর হুমকি দিবি? কুত্তার বাচ্চা, আমার মতো হতে পারলো না। তোরে দিয়ে কিছু হবে না। আমার ছেলে বলে পরিচয় দিতেই লজ্জা করছে। রাজীবের কথা শুনে সবাই অবাক হলো, সাথে মামুন সাহেবও ভয় পেয়েছেন। এটা কেমন বাবা, তিনি কি করবেন বুঝতে পারছে না। নাহিদ বললেন, দেখুন রাজীব সাহেব, প্রতিষ্ঠানটা কিন্তু আমার আন্ডারে আছে, তাই এসব ড্রাগসের বিজনেস থেকে আপনার ছেলেকে সরে যেতে বলুন। তা না হলে এর ফল ভালো হবে না, বলে দিলাম। তাই নাকি? তা চেয়ারম্যান সাহেব, আপনার ক্ষমতা কিন্তু ও বেশিক্ষণ থাকবে না। দেখা যাবে, মিটিং শেষ। নাহিদ সাহেব আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রাজীবও চলে যায় রাজকে নিয়ে। তারপর 3 দিন অব্র বাসারিতে আসেনি। অনুহি অবশ্য ক্লাসে অব্রকে খুঁজেছিল, তবে সেটা মনে মনেই। কিন্তু কেন খুঁজেছিল অনুহি তা জানে না। অব্র আজকে বাসারিতে যাচ্ছে, আজকে অনুহিকে সরি বলে নেবে। সে বুঝছে যে জোর করে পটানো যাবে না অনুহিকে। তার প্রথমে অনুহির সাথে একটি বন্ধুত্ব তৈরি করতে চায় অব্র। বাসারিতে আসে অব্র। অন্যদিকে আজকে অনুহির জন্য অপেক্ষা করতে থাকে অব্র। হঠাৎ অনুহি বাসারিতে আসে। অনুহি কোনো দিকে না তাকিয়ে সামনে হেঁটে যেতে থাকে। হঠাৎ অব্র লাফ দিয়ে অনুহির সামনে এসে দাঁড়ায়। অনুহি চমকে উঠে বিরক্ত নিয়ে বলে, উফ, কয়েকদিন ছিল না, বেশ ভালোই ছিলাম, আবার বান্দরটা এসে হাজির। একটু কি শান্তিতে থাকতে দিবা না তুমি? ম্যাম একটু দাঁড়াবেন এখানে, আমি দ্রুত বাড়িতে যাব আর আসবো। মানে কেন, কি সমস্যা? কেন দাঁড়াবো? বাড়িতে গিয়ে মায়ের থেকে একটু কাজলটা আনতাম, আপনার কপালে পরিয়ে দিতাম যেন অন্য কারো নজর না লাগে। ঢঙ্গের কথা বলো, যত যাই বলো, তোমাকে আমার বিরক্ত লাগে, মানে বিরক্তই লাগে। একদিন দেখবেন এই বিরক্তিটাই ভালোবাসায় রূপ নিয়েছে। সরো তো, ঢং করো না, রাগ লাগছে খুব। অব্রের পাশ কাটিয়ে অনুহি চলে যেতে থাকে। অব্র পিছন থেকে অনুহিকে ডাক দেয়, ম্যাম। অনুহি তাকালো না। অব্র আবারও জোরে ডাক দেয়, ম্যাম শোনেন। কিন্তু অনুহি শুনছে না, হেঁটে যাচ্ছে। অব্র দৌড়ে গিয়ে অনুহির সামনে এসে দাঁড়ায়। অনুহি রাগে মুড়ে বলে, উফ, আমার সামনে দাঁড়ালে কেন? সরো বলছি। আহা সরি। বাট কিসের জন্য? এতদিন আপনার সাথে এমন ব্যবহার করার জন্য। আসলে ভেবে দেখলাম আমারই অন্যায়। বাপরে, আজকে হঠাৎ কি হলো স্যারের? ভুল হয়ে গেছে ম্যাম, সরি। আর এমন হবে না, আপনি বোঝার চেষ্টা করুন, আমি সিরিয়াস, মাফ করে দিন। ওকে করে দিলাম, এবার সরো সামনে থেকে। আপনি এত রাগী কেন? তোমাকে বলতে হবে নাকি? এত রাগেন কেন? আপনি রাগলে আপনাকে সে লাগে, তখন মন, তোমাকে না। অব্র আর কিছু বলল না, দৌড়ে সেখান থেকে চলে যায় বন্ধুদের কাছে। নিহাল বলল, কে রে, দৌড়ালি কেন? এমনিতেই। হ্যাঁ, আমরা জানি কেন দৌড়াচ্ছিস। তাহলে জানতে চাইলি কেন? সর। আচ্ছা, ভুল হয়ে গিয়েছে, পা ধর, ক্ষমা করে দিচ্ছি। শর্ত। ওরা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ অব্রের ফোনে কল আসে একটা। অব্র ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। বন্ধুরা অব্রকে ডাক দেয়, অব্র শোনে না। ফোনটা পকেটে রেখে নেহালকে বলল, থাক তোরা, আমি আসছি। কিরে, কোথায় যাস? একটু যেতে হবে আমার। কেন? থাক তোরা। সিয়াম, তোর ট্যাক্সিটা আমাকে দে তো। অব্রর দিকে সিয়াম আর তার বাবার ট্যাক্সির চাবি ছুড়ে দেয়। অব্র সেটা ক্যাচ ধরে। অব্র দ্রুত ট্যাক্সির কাছে চলে যায়। অনুহি তখন বারান্দায় দাঁড়ানো অব্রকে দেখছিল। অব্রকে ট্যাক্সি নিয়ে বের হতে দেখে অনুহি মনে মনে বলে, ট্যাক্সি চালক ছেলেটা এত শয়তান কেন? অব্রর সাথে অনুহি এখনো বেশ খানিকটা ভালো সম্পর্ক তৈরি হয়। অব্র এখন প্রপোজ করে না ম্যামকে, একটা ফ্রেন্ড হিসাবে দুজন কথা বলে। অব্র বাড়িতে বসে আছে। হঠাৎ নেহাল ফোন করে অব্রকে। ফোন দিতেই অব্র রিসিভ করে। কোথায় তুই? জলদি আয়। কোথায় আসবো? একটু পর সন্ধ্যা হবে, যেতে পারবো না। আরে আয়, ম্যামকে দেখলাম একটা বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, জলদি আয়। কি আগে বলবি তো? অব্র আর দাঁড়া না, দ্রুত বাড়ি থেকে বের হয়ে সোজা চলে আসে সেখানে।
নেহাল আর সিয়াম বসে আছে টং দোকানের ভিতর। দুজন বসে চা সিগারেট খাচ্ছে। অব্র যে সামনে দাঁড়ায়। কিরে ম্যাম কোথায়? বাপরে, ম্যামের লোভে সুসার মতো চলে আসছে দোকানে। এমনিতে তো ডাকলে আসবি না, তাই তোকে ম্যামের কথা বলে ডেকে আনলাম। শালা হারামি, যা বাড়ি যাচ্ছি আমি। সি বন্ধু সি, আজ একটা মেয়ের জন্য তুই বন্ধুদের এমন ভুলে যেতে পারলি? মেয়েদের মতো ঢং করবি না, থাকতো। অব্র কথা বলে ঘুরলো, আর তখনই দেখতে পায় 3 তলার বাড়ির বারান্দা অনুহি দাঁড়িয়ে আছে। অনুহি খোলা চলে দেখে অব্র হাঁ হয়ে তাকায়। অনুহি প্রথম বুঝতে পারেনি যে অব্র এখানে আছে। অব্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দেখতে থাকে অনুহিকে। অনুহি যখন চলে যায় তখনই দেখতে পায় অব্র দাঁড়িয়ে আছে। অব্রকে দেখে অনুহি ভিতরে চলে যায়। অব্র বলে, এটা কি হলো? ও চলে গেল কেন? কি জানি। এটা কার বাসা? জানি না রে। সন্ধ্যার রাত অবধি অব্র সে বাড়ির সামনে বসে থাকে। অনুহি অবশ্য আরো একবার এসেছিল। অব্রকে দেখে চলে যায়। কালকে শনিবার, বাসেটে অফ। এই জন্য অব্র কালকে এখনো সারাদিন আসার প্ল্যান করে। পরের দিন অব্র অনুহির বাড়ির সামনে আসলো। অনুহি গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। অব্র সাইকেল চালিয়ে অনুহির দিকে এগিয়ে যেতে থাকে। সেদিনের সেই ছেলেটা এসে অনুহির হাত ধরলো। অব্র থেমে যায়। অনুহি তাকায় অব্রের দিকে। অব্র তাকিয়েছে অনুহির হাতের দিকে। সে আর এগোয় না, সাইকেল ঘুরিয়ে চলে যায় সে সেখান থেকে। অব্রের অনেক রাগ হতে থাকে। প্রিয় মানুষকে পৃথিবীর যে স্পর্শ করুক না কেন, প্রিয় মানুষের সামনে এমন করে রাগই হবে। অব্র আর সামনে আসে না অনুহি। নেহাল অব্রকে ফোন করে। সে 2 দিন বাসিতে যাবে না বলে দেয়, কিন্তু নেহালদের একটা কাজ দেয়, আর সেটা হলো পুরো বাসিতে মাদক থেকে দূরে থাকা স্লোগান দিয়ে পোস্টার টাঙাতে বলে। একটা সবার আয়োজন করে। সেটা 2 দিন পর অনুষ্ঠিত হবে বাসিতে। নেহালরা যেন সব রকমের প্রচারণা চালিয়ে যায়। অব্রের কথা মতো নেহালরা সবাই ঠিকঠাক মতো কাজ করেছে। আজকে সব টিচার স্টুডেন্টরা বসে আছে। বিরাট বড় একটি সেমিনারের আয়োজন করা হয়েছে, কিন্তু অব্রের কোনো খোঁজ নেই। অব্র সিয়ামের ট্যাক্সি নিয়ে বাসিটিতে প্রবেশ করলো। রাজের লোকরা সেখানে আছে, কিন্তু বাসিটির সিনিয়র স্টুডেন্টরা মিলে এই সেমিনারের আয়োজন করেছে, তাই ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে। অব্রের জন্য সবাই অপেক্ষা করে। সব মিলিয়ে 500 জন মানুষ এই সেমিনার উপস্থিত হয়েছে। টিচাররাও আছে, সাথে আছে বাসিটির চেয়ারম্যান নাহিদ সাহেব। সবাই ইনভাইট করা হয়েছে, কিন্তু নেহালদের নেতা মানে অব্রকে কোনো পাত্তা ছিল না। তবে অব্র মাত্রই আসলো বাসিটিতে। নেহাল তখনই মাইকে ঘোষণা করে দেয়, বন্ধুগণ, আজকে আমরা যে সেমিস্টারের আয়োজন করেছি তার প্রধান কারণ হলো মাদককে না বলুন, নেশাজাত দ্রব্য থেকে নিজে বাঁচুন, দেশকে বাঁচান। এই লক্ষ্যে আমরা যে সেমিনারের অনুষ্ঠিত করেছি তার পেছনে একজনের হাত আছে। সে হলো সবার প্রিয় অব্র আহমেদ। সে এই মাত্র এসেছে। তার মন্তব্য শুনতেই আজকে এখানে সবার উপস্থিতি। সিয়াম অভ্রকে নিয়ে আসে। সিয়াম বলে, এত দেরি হলো কেন? কাজ ছিল রে। অব্র দ্রুত হেঁটে স্টেজে আসলো। সামনে সারিতে টিচাররা আর গেস্টরা বসে আছে। অব্র সবাইকে সালাম দেয়। মাইক্রোফোনের সামনে এসে সবার দিকে একবার তাকায়। অনুহি তাকিয়ে আছে অব্রের দিকে। অব্র বলে, ঢাকা ভার্সিটি হলো প্রত্যেক স্টুডেন্টের স্বপ্নের জায়গা। এখানে সব কিছুই চলে, রাজনীতি থেকে শুরু করে ছিনতাই, রাহজানি সব। তবে সেগুলো গোপন থাকে বলে ভার্সিটি সুন্দর। কিন্তু আজকে আরেকটা বিষয়ের উপর আলোচনার জন্য সবাইকে ইনভাইট করা হয়েছে, আর তা হলো ড্রাগস। ভার্সিটি হলো পড়াশোনার জায়গা। এটাকে বলা হয় পবিত্র জায়গা। এই জায়গাটাকে আমাদেরকে সুন্দর রাখা দরকার। পড়াশোনা নিয়ে রাজনীতি করতে আসেনি, তবে এইখানে আজ থেকে ড্রাগস বা স্মোক করা নিষেধ। যদি কেউ পাবলিকলি স্মোক বা ড্রাগস সেবন করে তবে তাকে 20,000 টাকা জরিমানা ও ভার্সিটির মাঠে কান ধরিয়ে দাঁড় করে রাখা হবে। আর সবাইকে বলা হবে জুতো দিয়ে একটা করে তাকে মেরে যেতে। এটি রুলস। ভার্সিটিতে পড়তে হলে গেটের সামনে এই রুলস লেখা থাকবে। সবাই পড়বে, তারপর প্রবেশ করবে। আজকে আমরা এটা বলে যাচ্ছি, আগামীর সিনিয়ররাও যেন এটা বজায় রাখে। যদি বলেন মগের মুলুক নাকি, যা ইচ্ছা ভার্সিটিতে করব আমরা বলার কে? আসলে আপনি ভুল ভাবছেন। যে কেউ এমনটা ভেবে কোনো খারাপ কাজ করলে তার জন্য যে কি অপেক্ষা করছে সে জানে না। রুলস করে গেলাম, আপনাদের দ্বিমত গ্রহণের জন্য আসেনি, বরং জানানোর জন্য এসেছে।
এরপর দেখতে চাই কে আমাদের এই রুলসের বিপক্ষে কথা বলে। কারো কাছে বিচার দিবেন, সেটা যা ইচ্ছে করতে পারেন। কোনো নেতাকে রাখবেন, কোনো সমস্যা নেই। খুব শীঘ্রই সিসি ক্যামেরা লাগানো হবে ভার্সিটিতে, আর এটা আপনাদের টাকাতেই করা হবে। সবার থেকে চাঁদা তুলে সিসি ক্যামেরা বসানো হবে সব জায়গাতে। আশা করি বুঝতে পেরেছেন। নেহাল, সবাইকে নাস্তা করিয়ে বিদায় দে। অব্র তার বক্তব্য শেষ করে স্টেজ থেকে নেমে যায়। অনেক সাংবাদিকরাও এসেছে, কারণ এটা ঢাকা ভার্সিটি, এমন একটা সেমিনার হলো, সবাই আসবেই। সাংবাদিকদের সবকিছু বুঝিয়ে বলতে থাকে অব্র। পুরো ভার্সিটিতে অব্র তখন অবশ্যিক নেতা হয়ে গেল। ছাত্রলীগ নেতা রাজের দিকে অব্র যেন বিরাট ফেমাস হয়ে গেছে। রাজের কাছে আসে সাকিব। ওই মালটা কে রে? ভাই, সেই তো আমাদের পাঠিয়েছিল। সেই দিন রাস্তায় আমরা ওর কাছে মার খেয়েছিলাম। তাকে থামাও ভাই, না হলে সে না চাইলেও স্টুডেন্টরা সবাই ওকে ছাত্রনেতা হিসেবে মেনে নেবে। কিন্তু মালটার উপরে নজর রাখতো, ওরে পুরো খেয়ে দেব। ঠিক আছে ভাই, সাংবাদিক আসছে, তোমাকে প্রশ্ন করতে পারে সে এসব নিয়ে একমত কিনা। তুমিও হ্যাঁ হ্যাঁ বলবা এখন, না হলে ফেঁসে যাবে কিন্তু। রাজ সাকিবকে কথা মতো সাংবাদিকের সাথে ঠিকঠাক মতো কথা বলে সেমিনার শেষ হয়। সব স্টুডেন্ট যে যার মতো করে চলে যায়। অবরা বসে আছে স্টেজে, পা ঝুলিয়ে ওরা গ্রুপে বসে আলু চপ খাচ্ছে, সাথে কুল ড্রিঙ্কসও আছে। তখনই একটা গাড়ি এসে থামলো ওদের সামনে। গাড়ি থেকে বাসের চেয়ারম্যান সাহেব নামলো। অব্র সালাম দেয়। নাহিদ সাহেব এসে অব্রর সামনে দাঁড়ালো। অব্র বলল, ভালোই কাজ করেছো। তা তোমরা সবকিছু সামলাতে পারবে তো? যত প্রকার হেল্প লাগবে আমাকে জাস্ট জানাবে। আমি সবকিছু দিয়ে তোমার ওই কর্মসূচিকে সামনে এগিয়ে নিতে সাহায্য করব। আর অভ্র, এই নাও বাসার ঠিকানা। দেখা করিও তুমি, প্রিন্সিপাল স্যার তোমাকে ডেকেছে, দেখা করে আসো। নাহিদ সাহেবের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অব্ররা পুরো বাসিটির হিরো বনে গেছে। সবাই এসে গেছে খাতির যত্ন করতে। অব্রদেরকে ঘিরে সবাই এখন আগ্রহ। অনুহি ম্যামকে দেখছে অব্র, দৌড়ে ম্যামের দিকে যায়। অব্র অনুহির পাশে হাঁটতে থাকে। অনুহি বলে, যে বাড়ির সামনে ঘুরঘুর করো না, ওটা আমার সেই দুলা ভাইয়ের বাড়ি। বেড়াতে গিয়েছিলাম। আর এখানে কি করছো? তুমি না ভার্সিটির খারাপ কাজ দমনের কাজ করছো? তাহলে ম্যামকে লাইন মারতে আসছো কেন শুনি? আপনি কি আমাদের বাড়িতে যাবেন? কেন? তোমাদের বাড়িতে কেন যাব? আসলে মা বলেছে বাসায় আসার সময় মিষ্টি নিয়ে যেতে। আপনি তো পুরাই একটা মিষ্টির ডিব্বা, তাই ভাবছি আপনাকে বাড়িতে নিয়ে যাব। ওরে আমার সস্তা প্রেমিক রে, সামনে থেকে যাও যাও। আপনাকে লাইন মারাটা কোনো খারাপ কাজ না, বরং আপনি আমার ভালোবাসাটা গ্রহণ করেন না, সেটাই খারাপ কাজ। আপনাকে দেখলে আমার চুমু দিতে ইচ্ছে করে। উফ, তোমাকে না বলেছি প্রপোজ করবা না? খুবই বিরক্তি লাগে। আমার সামনে আসবে না তুমি, যাও। অব্র চলে আসে সেখান থেকে। অনুহি রেগে গিয়েছে, কিন্তু কেন? অনুহি এমনিতেও ঠিকঠাক মতো কথা বলে। যখনই অব্র ভালোবাসা নিয়ে কিছু বলে তখনই অনুহি রেগে যায়, বিরক্ত হয়। অব্র এসব একদম ভালো লাগে না। ওর মন চায় অনুহিকে কিডন্যাপ করে নিয়ে যেতে, কিন্তু অব্র তাকে জোর করবে না, বরং ভালোবাসবে, তাকে কাছে পেতে চায়। অব্র এবার আর পারছে না, সিদ্ধান্ত নেয় অনুহির সাথে সে সব একদম ঠিক করে, নয়তো আর না। কয়েক মাস হলো অব্র অনুহির পিছনে পড়ে আছে। কত অপমান সহ্য করেছে অব্র, কিন্তু ম্যাম কখনো তার কথা বোঝেনি, তার ভালোবাসা বোঝেনি। অব্র ফাইনালি অনুহিকে প্রপোজ করার সিদ্ধান্ত নিল। সেজন্য দেরি না করে অনুহির কাছে যায়। অনুহি তখন জুনিয়রদের ক্লাস নিচ্ছিল। দরজার সামনে থেকে ডাক দিয়ে বলে, ম্যাম একটু শুনবেন, দরকার আছে। কি ব্যাপার? তুমি এখানে কেন? কি করতে আসছো? ম্যাম আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। আচ্ছা বলো, কি কথা? এখানে বলা যাবে না। কালকে ভার্সিটির পাশের পার্কটা আছে, সেখানে আসবেন বিকেলে। নো, আমি যাব না। যা বলার এখানেই বলো। যেতেই হবে, না হলে আমি কিন্তু আপনার পিছু ছাড়বো না বলে দিলাম। আপনার কাছে একদিন সময়, আসবেন কিনা ভাবতে থাকবেন, আমি অপেক্ষা করব। যদি না আসেন তাহলে আপনারই পরে বিপদ। ভাবুন, ওকে? তুমি আসলে অনেক বেয়াদব। ম্যামকে ব্ল্যাকমেল করো। অপেক্ষা করব কিন্তু। অব্র চলে আসে সেখান থেকে। ভালোবাসার কথাটা বলতে না পেরে, তাকে নিজের করে না পেয়ে অব্র অনেক কষ্ট পাচ্ছে।
ভার্সিটির কারোর সামনে সে প্রপোজ করতে পারবে না, তাই অনুহিকে পার্কে আসতে বলেছে। পরের দিন অব্র পার্কে এসে বসেছে। পার্কে বসে অনুহির জন্য অপেক্ষা করছে অব্র। অনুহি আসার নাম নেই। 4টা বেজে গিয়েছে, আর 2 ঘন্টা পার্ক খোলা থাকবে। অব্র পায়চারি করে। 4:30টার দিকে অনুহি আসে। অব্র সামনে দাঁড়ায়। খোপা করা অনুহি একটা বেলি ফুলের মালা হাতে, নীল চুড়ি, নীল ড্রেস পরা, বেশ সুন্দর লাগছে অনুহিকে। অব্র তাকিয়ে থাকে অনুহির দিকে। অনুহি দ্রুত বলে, কি বলার জন্য ডাকলা? বলো। তোমার জন্য বাসা থেকে মিথ্যে কথা বলে আসতে হলো। এই তো, তার মানে আমার প্রেমে পড়েছেন। প্রেমে পড়লে মানুষ মিথ্যা কথা বলে। উফ, ফাজলামি বাদ দিয়ে কি বলতে ডাকলে সেটা বলবা, নাকি আমি চলে যাব? না না, বলছি দাঁড়া। অব্র আশেপাশে তাকালো। ভালো লোকজন ঘোরাঘুরি করছে পার্কটাতে। অব্র পকেট থেকে একটি সাদা গোলাপ বের করে হাঁটু গেড়ে বসে অনুহির দিকে ফুলটা এগিয়ে দেয়। আমি তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি অনুহি। তোমাকে নিয়ে কল্পনা সাজায়, সেখানে তোমাকে জড়িয়ে ধরি। তুমি বুকে থাকলে হিম শীতল হয়ে আসে আমার সমস্ত হৃদয়। তুমি আমার একটা ঘুমের মেডিসিন। ভালো ঘুম হয়, তোমার যে কোনো কথাই কান মনে হয়। যে কোনো গল্পের ভিতরে পরিচিত ভঙ্গিতে ঢুকে যায় রোম্যান্টিকতা। তুমি না থাকলে অস্থির অস্থির লাগে, মেঘের মতো ভাঙতে থাকে আমার মন। দুঃখরা দল বেঁধে ফিরে আসে অসময়ে আসা জ্বরের মতো। একটা ছেঁড়া বোতামের মতো নিজের কাছে একা লাগে। কিভাবে যে তোমারে বোঝায়? তুমি ভালোবাসলে আমি অবুঝ শিশু। তুমি না থাকলে এসব বৃদ্ধ অজগরের মতো দীর্ঘ হওয়া অসহায় রাতের কথা আমি বলবো কার কাছে? এই জন্য তুমি আমার হয়েই থেকে যাও। কথাগুলো শেষ করে উঠে দাঁড়ালো অব্র। এতক্ষণ অনেক অব্র আর অনুহিকে দেখছে। এরকম দৃশ্য কেউ মিস করে নাকি? হাঁটু মুড়ে বসে প্রপোজটা করে অনেক অনেক রেয়ার। সবাই দেখছে। অব্র উঠে দাঁড়ালো, আর সাথে সাথে অনুহি অব্রের গালে কষে একটি জোরে চড় বসিয়ে দেয়। চড়ের আওয়াজ হওয়া বেশ জোরে। সবাই তাকিয়েছিল ওদের দিকে। অব্র গালে হাত দেয়। অব্রের মাথায় ঝিম ঝিম করে উঠে চড় খেয়ে অব্র মাথা নিচু করে নিল। অনুহি বলল, কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না, ঠিক তেমনই তুইও ঠিক হবি না কখনো। তোকে ক্ষমা করার ঠিক ভুল ছিল। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমি তো ভার্সিটির ম্যাম হই। ম্যাম তোর থেকে কত বছরের সিনিয়র জানিস তুই? নিজের চেহারার দিকে তাকা তুই। আর তাছাড়া তোর মতো ট্যাক্সি ড্রাইভারের সাথে আমি করব প্রেম? আমার পিছে কারা ঘুরে জানিস? থাক সেসব, তোকে বলার প্রয়োজন মনে করি না। ব্লাডি ননসেন্স কাওয়ার্ড, গো টু হেল। আমার সামনে আসবি না তুই, কখনো কখনো না। অনুহির কথাগুলো বলে চলে যায়। অব্র বেঞ্চে গিয়ে বসে, মাথা নিচু করে কেঁদে চলেছে। এত বড় একটা ছেলে কখনো কারো হাতে অপমান হয়নি। অব্র সিদ্ধান্ত নেয় সে আর বাসিতে আসবে না। তবে নেহালকে সবকিছু বুঝিয়ে দেয়। নেহাল ফোন দেয় অব্র। কিরে, কোথায় আছিস? তোর বাড়িতে গেলাম, আন্টি বলল তুই নাকি কোথায় যাবি বলে বের হয়েছিস। হ্যাঁ, আমি গ্রামে যাচ্ছি, সেখানে থাকতে হবে কিছুদিন। তুই সব কিছু সামলে রাখবি, ফিরতে দেরি হবে। আর কেউ যদি আমার খোঁজ করে বলবি আমার ফোন অফ, যোগাযোগ করা যাচ্ছে না। কথাগুলো বলে অব্র ফোন কেটে দেয়। অব্র পার্ক থেকে বের হয়ে চলে আসে সোজা বাস স্ট্যান্ডে। তারপর বাসে করে চলে যায় তার গন্তব্যে। কেটে গেছে 2 মাস। বাসেরিতে গোপনে রাজের ডাক সেল করে, কিন্তু কেউই তার হদিশ পায় না। তবে এমনিতেই সবকিছু স্বাভাবিক। অব্র 2 মাস বাসেরিতে আসে না একবারও। নেহাল অনেকবার কল করেছে, কিন্তু অব্র কোনো পাত্তা নেই। নেহালরা বসে আছে, একসাথে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ সেখানে অনুহি আসলো। সবাই দাঁড়িয়ে যায়। নেহাল বলল, নেহাল, জি ম্যাম। তোমাদের তো সামনে এক্সাম। ক্লাসে তোমাদের ফ্রেন্ডকে দেখছি না তো, কোথায় সে? এক্সাম কিন্তু পড়াশোনা ভালো করে করেছো তো? জি ম্যাম, করেছি। আর আমরা তো সবাই ক্লাস করি, কাকে খুঁজতেছেন? ওই যে তোমাদের মতো, মানে বান্দর অভ্রটা কোথায়? ও অব্র, জানি না ম্যাম। 2 মাস ধরে ওর ফোন বন্ধ। বাসায় গিয়েছিলাম, আন্টিরা বলল গ্রামে গিয়েছি, কিন্তু কারোর সাথে কথা বললো না। এতদিন ভার্সিটিতে আসছে না এই ছেলে, পড়াশোনা করতে কে বলে? অনুহি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। খুব মন খারাপ হচ্ছে অনুহির।
অব্রকে অনেক বাজে কথা শুনিয়েছে। উনি অনেক কিছু নোটিস করেছে। ভার্সিটিতে আসলে অব্র দৌড়ে আসতো সামনে। এখন অনুহি সেটা মনে করে। আশেপাশে তাকায় অনুহি রোজ, কিন্তু কেউ এসে সামনে দাঁড়িয়ে কিছু বলে না। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে অনুহি। আবার ক্লাসে এসে সেকেন্ড বেঞ্চের দিকে তাকায়। এই ছেলে অনুহির মাথা খারাপ করে দিয়েছে। ক্লাসে পায় না, বাসিতে আসে না, কখনো কখনো রিক্সাতে গেলে পিছু পিছু আসতো অব্র। সেসবও এখন আর হয় না। কোথাও দেখলে ছুটে এসে উদ্ভট কথা বলতো অব্র। সেসব হয় না এখন। অনুহি অব্রকে খুঁজছে, তার নিজের না চাওয়া সত্ত্বেও। অন্যদের না বুঝতে দিলেও নিজের আচরণগুলো সেটা বলে। আজকে তো নেহালদের ইনডিরেক্টলি জিজ্ঞেস করে ফেলেছে অব্রের কথা। দূর, নাম্বারটাও নেওয়া দরকার ছিল। ক্লাস শেষে বাসিটি শেষ করে সবাই যখন চলে যেতে তখন অনুহি নেহালকে ডাক দেয়। নেহাল একাই যায় অনুহির কাছে। অনুহি নেহালকে দৌড়ে নিয়ে যায়। আশেপাশে তাকিয়ে কেউ দেখছে কিনা দেখে। অনুহি বলল, নেহাল প্লিজ কাউকে কিছু বলবা না, এমনি অভ্রকেও বলবা না, প্রমিস করো, প্রমিস। আচ্ছা, বলবো না। আগে প্রমিস করো বলছি। আচ্ছা, প্রমিস। বলেন এবার। আসলে অভ্রের নাম্বারটা দাও তো প্লিজ, প্লিজ। কিন্তু ওর নাম্বার তো অফ। তবুও দাও। আচ্ছা নিন, 018। অনুহির অব্রের নাম্বার নিয়ে সোজা চলে আসে। তারপর বেশ কিছুদিন হলো অনুহি অব্রকে খুঁজছে, কিন্তু অব্রের কোনো পাত্তা নেই। সেকেন্ড টার্ম পরীক্ষাও চলে আসে, কিন্তু অব্রের কোনো খোঁজ নেই। পরীক্ষা শেষ হয়, অব্র ভার্সিটিতে আসেনি। অনুহি অনেকবার কল করেছে অব্রের নাম্বারে, কিন্তু অনুহি প্রতিবার অব্রের নাম্বার বন্ধ পেয়েছে। নেহালকে অব্রদের বাড়িতেও পাঠিয়েছে অব্র এসেছে কিনা খোঁজ নিতে, কিন্তু অব্র আসেনি। অব্র এসেছে আজ 2 দিন হলো। নেহালের সাথে কথা বলে, নতুন নাম্বারটা দিয়ে আসে নেহালকে। অনুহির কথা দেওয়ার কারণে নেহাল অব্রকে কিছু বলতে পারে না। অব্র অবশ্য কিছু জানতেও চায়নি। নতুন নাম্বার কাউকে না দেওয়ার জন্য নেহালকে প্রমিস করায়। এভাবে আরও 2 দিন কেটে যায়। অনুহি বিকালে তার রুমে বসে আছে। অব্র কল করছে। হঠাৎ অনুহির মা রাহিলা রুমে আসে। অনুহি বলে, কিছু বলবা মা? হ্যাঁ, তোর বাবা বিয়ে ঠিক করেছে, 3 দিন পর বিয়ে।